জি, আমার প্রথম প্রোডাক্ট এই জুয়েলারি। যে টাকা নষ্ট করা যাবে না, আমি এটাকে রোলিং করার চেষ্টা করব। মেইনলি আমি ইম্পোর্টেড বিজনেস করি অ্যান্ড চায়না থেকে আমার সব প্রোডাক্ট আসে। উইদাউট এনি পেইড মার্কেটিং আমার প্রায় ৫৫টার মতো স্নিকার্স অর্ডার হয়ে যায়। আমি ডিরেক্ট চায়না থেকে আনি, এজেন্ট দিয়ে আনাই না। ২০২২-এর ৫,০০০ টাকা আর ২০২৫-এর ৫,০০০ টাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো এখন আপনি ৫,০০০ টাকা দিয়ে আমার মনে হয় শুরু করাটা সম্ভব হবে না। যেগুলো হোলসেল প্ল্যাটফর্ম তারা ১ পিস ২ পিস প্রোডাক্ট আনে না। আমি সেম প্রোডাক্ট আনতেছি ১০০ পিস, আপনি সেটা আনবেন ৩ পিস। অবশ্যই আমার ১০০ পিসের যে দাম আপনার ৩ পিসের দাম সেটা হবে না। হয় আপনার বাংলাদেশের কোনো এজেন্টের হেল্প নিতে হবে, অথবা যদি চায়নায় কেউ আপনার থাকে সে যদি অ্যাগ্রি হয় আপনাকে হেল্প করবে, তার কাছ থেকে আপনার হেল্প নিতে হবে। কিন্তু যদি আপনি কোনো স্ক্যামারের হাতে পড়েন তাহলে তো আপনার টোটাল টাকাটাই জলে। আমাদের প্রোডাক্টটা বাংলাদেশে আমরা ইয়ারে আনবো নাকি শিপে আনবো। অ্যান্ড আমি কিন্তু ভাই আমার লার্নিংটা স্টার্ট করছি ফোন দিয়ে। আমার ১৩,৯৯০ টাকার ওপো A1কে ফোন দিয়ে, আমার কোনো ল্যাপটপ ছিল না তখন। দ্য গ্রোথ পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাকে ওয়েলকাম। সো আজকে আমাদের সাথে একজন বেশ স্পেশাল গেস্ট আছেন। আমি আমাদের আজকের গেস্টকে স্পেশাল কেন বলতেছি, বিকজ আমাদের সাথে একজন নারী উদ্যোক্তা প্রেজেন্ট রয়েছেন। এখন আপনারা হয়তো অনেকে জানেন, আমি কিছুদিন আগে আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছিলাম যে আমি একজন নারী উদ্যোক্তাকে নিয়ে একটা এপিসোড রেকর্ড করতে চাই। তো ফাইনালি আমি খুঁজে একজন নারী উদ্যোক্তাকে বের করেছি, যিনি মাত্র ৫,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছিলেন আজকে ৩ বছর আগে, এবং ৩ বছর পর উনি ২.৫ কোটি টাকার রেভিনিউ জেনারেট করছেন। আপনি সিম্পলি ওনার নামটা আমি একটু পরেই বলবো, আপনি ওনার নামটা লিখে যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন জেমিনাই মানে গুগলের যে এআই সে আপনাকে বলবে ইনি হচ্ছেন উনি গত ২-৩ বছরে ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে ২.৫ কোটি টাকা রেভিনিউ জেনারেট করে ফেলছেন, এবং আপনি অনেকগুলো নিউজ কাভারেজ ওনাকে নিয়ে পেয়ে যাবেন। সো আমাদের আজকের এই নারী উদ্যোক্তাকে আমাদের এই এপিসোডে আমন্ত্রণ জানানোর আমার যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে, আমাদের সোসাইটিতে অসংখ্য নারী রয়েছেন যারা কিছু একটা করতে চান, যারা একটা উদ্যোগ নিতে চান, যারা একটা ব্যবসাপাতি করতে চান কিন্তু ভয় পান। কারণ কিসের ভয়? সমাজের ভয়, পারিপার্শ্বিক অবস্থার ভয়, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ভয়। সো আমি চাই এই ভয়গুলো আজকে দূর হোক, এবং আমাদের আজকে যিনি গেস্ট উনি যদি পারেন আপনিও 100% পারবেন, আপনিও ডেফিনেটলি পারবেন। সো আজকের এপিসোডটা একদমই আপনাকে মোটিভেট করার জন্য। ইয়াস, আপনারা যারা শুনছেন এবং ব্যবসাপাতি করার মাইন্ডসেট রাখেন, আপনাদেরকে মোটিভেট করার জন্য আমার আজকের এই এপিসোড। সো আজকে আমার সাথে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন তাবাসসুম মোস্তফা রাফা। সো রাফা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এবং আপনাকে আমার পডকাস্টে পেয়ে আমার আরো বেশ ভালো লাগছে, কারণ আপনি আমাদের দ্য গ্রোথ পডকাস্টের প্রথম নারী গেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড আমি খুবই লাকি, যে চেয়ারে আজকে আমি বসে আছি সেই চেয়ারে আমার মেন্টররা আপনার সাথে পডকাস্ট শ্যুট করেছে। অ্যান্ড আমি খুবই ভাগ্যবান যে আজকে আমার সুযোগ হয়েছে এই চেয়ারে বসে আমার প্রিয় মেন্টরের সাথে কথা বলার। আমি গ্রেটফুল আপনি আমাদেরকে এই রেসপেক্টটা দিচ্ছেন। সো থ্যাংক ইউ। সো রাফা আপু, আজকে আমরা এই পডকাস্টটাতে বসার আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম একজন নারীকে রিপ্রেজেন্ট করতে, লাইক আমাদের গ্রোথ পডকাস্টের থ্রুতে, যে আমি চাচ্ছিলাম একজন নারী যিনি অলরেডি একটা গ্রোথ পাইছেন ওনার লাইফে, ওনার ক্যারিয়ারে, যেভাবেই হোক, এবং এই গ্রোথের গল্পগুলো আমরা চাই মানুষকে শোনাতে, এবং অসংখ্য নারী যেন আপনাকে শুনে বা আপনার স্টোরিটা শুনে মোটিভেট হয়, ইন্সপায়ার হয়, এবং ইন্সপায়ারেশন থেকে উনি যেন একটা বিজনেস শুরু করে। কারণ আমরা যখন দেখি কি, নারী বাদ দেন আপনি, ইভেন আমরা ছেলেরাও যখন বিজনেসে আসি আমাদেরকে ডিমোটিভেট করা হয়, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের আশেপাশের মানুষজন আমাদের ডিমোটিভেট করে যে বিজনেস তো ভাই এটা তো ভালো জিনিস না, তুমি চাকরি করো, তুমি ব্যবসাপাতি কেন করবা। সো এই জায়গায় নারীরা ব্যবসা করবে এটা আসলে আমাদের সোসাইটিতে আমরা মেনে নিতেই পারি না। সো আপনি এই অসংখ্য নারী যারা আসলে বিজনেসে আসতে পারছে না, আপনি তাদের জন্য একটা ইন্সপাইরেশন, আমি এটা মনে করি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আপু, আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনি ৫,০০০ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আপনার ব্যবসাটা শুরু করছেন। এন্ড আমি জানি কিভাবে, বিকজ আমি আজকে গুগল সার্চ করছি। আমি আপনাকে নিয়ে বসার আগে আমি গুগল সার্চ করছি, আমি আপনার নাম লিখে সার্চ করছি, আমি ওখানে দেখছি যে আপনি ২ বছর আগে বা ৩ বছর আগে ব্যবসাটা শুরু করছেন, ৫,০০০ টাকা ছিল আপনার ক্যাপিটাল, এবং আপনি রাইট নাও গত ২, ২.৫ বা ৩ বছরে প্রায় ২.৫ কোটি টাকার মতো সেল জেনারেট করে ফেলছেন। মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা আনবিলিভেবল জিনিস, যে একটা মেয়ে যার কিনা এখন সংসার করার কথা, যার কিনা হাউস ওয়াইফ হওয়ার কথা, আমাদের সোসাইটিতে এটাই বলে। সো এই গল্পগুলো আমরা আসলে তুলে ধরতে চাই আজকে, যে আপনি কিভাবে শুরু করলেন, কি করতেছেন, আমরা কি করব। আপু, সো আপনি আমাকে প্রথমে বলেন
যে এই যে 5,000 টাকা থেকে শুরু হয়ে 2.5 কোটি টাকার যে জার্নিটা, এই জার্নিটা আসলে কেমন ছিল, শুরু হয়েছে কখন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো ওই জার্নিটাতে যাওয়ার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম তাবাসসুম মোস্তফা রাফা, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ শপিং স্টল। অ্যান্ড আমার বাড়ি হচ্ছে নরসিংদী। তো হঠাৎ একদিন ফেসবুক স্ক্রোল করতে করতেই, স্যাডলিভাবেই স্ক্রোল করতেছিলাম, বিরক্ত লাগতেছিল, হঠাৎ খালিদ ফারহান নামে একজন আমার সামনে আসছে। চিনি না, প্রথম দেখছি। 21 মিনিট অথবা 22 মিনিটের একটা ভিডিও ছিল ওনার। উনি অনেক কিছু বলছে, হয়তো অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকে নাই। জাস্ট একটা ওয়ার্ড আমি বুঝছি, দুইটা ওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং। কারণ এই কথাটা উনি অনেকবার বলছে ওনার ভিডিওতে। সো আমার মনে হয়েছে যে উনি এই টপিকটা নিয়ে কিছু একটা বলছে, বাট আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই। ইভেন আমি জানতামও না হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সো ভিডিওটা দেখার পর অ্যান্ড খালিদ ফারহান ভাইয়া খুবই মানে মনোযোগ দিয়ে বুঝায় বুঝায় বলে, তো মনে হয়েছে যে উনি খুব ডিপলি কিছু একটা বুঝাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না। তখন আমি স্টার্ট করি ইউটিউবে সার্চ করা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ফেসবুকেও, দেন গুগলেও অনেক কিছু সার্চ করার পর আমি দেখলাম যে এইটা আসলে আরেক জগৎ, যে জগতের সাথে আমার কোনো কানেকশন নাই, ইভেন আমি জানিও না, কিন্তু আমি ছাড়া অনেক মানুষ এটার সাথে কানেক্টেড। অ্যান্ড যাদেরকে আমি সার্চ করতেছি তাদের অনেক অনেক ফলোয়ার্স, লাখ লাখ ফলোয়ার্স, তাদের অনেক অনেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু আমি কখনো দেখি নাই। তার মানে আমি হয়তোবা কিছু মিস করছি। তো আস্তে আস্তে মোটামুটি 15-20 দিন আমি এইটা নিয়ে পড়ে আসি। তখন আমার ইউটিউবে তামিল মুভি দেখা বন্ধ, আমার ফিড হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক। যেখানে আমার ফিডটা ছিল আগে এন্টারটেইনমেন্টের জগৎ, আমার ফিডটাই চেঞ্জ হয়ে গেছে। সারাক্ষণ আমি এসব স্ক্রোল করি, দেখি, ভাল লাগে, কথাগুলো শুনতে ভালো লাগে, মানে মেন্টরদের ওরা যেগুলা বলে, মানে ভালো লাগে জিনিসগুলা। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তো যাক, আস্তে আস্তে দেখতেছি যে আমার চেঞ্জ হচ্ছে। আমার আমার আগে যেমন টাইমটা আমি নষ্ট করতাম, এখন আমার টাইমটা নষ্ট হচ্ছে না। চালাচ্ছি কিন্তু ফোনই, কিন্তু সময় নষ্ট হচ্ছে না। আগে যেমন ফোন চালায় আমার সময়টা নষ্ট হইতো, এখন ফোন চালায় আমার সময় নষ্ট হচ্ছে না, উল্টা আমি আরও ভালো কিছু শিখতেছি। এখন হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট কনজিউম করা শুরু করছে। আমার নলেজ গেদার হচ্ছে, আমি স্কিলড হচ্ছি না, বাট আমি ভালো ভালো মানুষের কথা শুনে পজিটিভ হচ্ছি আস্তে আস্তে। আপু, আপনি মোটামুটি কোভিডের পরে এসে আপনি খালিদ ফারহান ভাইকে পাইছেন বা আরও অনেক কোয়ালিটি কন্টেন্ট পাইছেন, এরপর আপনার কাছে মনে হয়েছে ফাইন ডিজিটাল বলে একটা কিছু আছে, যেহেতু আপনার পুরো বিজনেসটাই কিন্তু ডিজিটালের উপর বেস করে দাঁড়ায় আছে। সো আমি ধরে নিচ্ছি আপনার শুরুটা ওখান থেকে হয়েছে। তো আপনি কি এর পরপরই ব্যবসা, মানে ডিজিটাল শেখার পরপরই ব্যবসা শুরু করছেন, নাকি এর মাঝখানেও আরো কোনো ক্যারিয়ারের দিকে চলে গেছিলেন? আচ্ছা, তো আমার স্টার্টিংটা ব্যবসা দিয়ে ছিল না। আগে আমি টুকটাক লোকাল কাজ করতাম। লোকাল বলতে আমি চেষ্টা করতাম যে আমি যা শিখছি সেগুলাকে আদৌ ইফেক্টিভ, আদৌ কি ক্লায়েন্ট সেগুলো কনজিউম করতেছে বা অ্যাকসেপ্ট করতেছে, বা এগুলা কি আসলে কাজের কাতারে পড়ে কিনা। তো আমি ফার্স্টে স্টার্ট করলাম সহজ দিয়ে, কারণ আমি ছিলাম খুবই অলস। তো আমি সহজ দিয়ে শুরু করলাম, আমি ক্যানভা ডিজাইনিং দিয়ে শুরু করলাম। এখন আমরা যারা বুঝি তাদের কাছে তো ইটস ভেরি ইজি, যারা বুঝে না তাদের কাছে হয়তো বা অনেক কঠিন। ক্যানভা দিয়ে স্টার্ট করছি। আমি ছোট ছোট যারা বিজনেস হোল্ডার ছিল, বড় না, কারণ বড়রা আমার এই মানে হাঁটু ভাঙা ডিজাইন নিবে না, অ্যাকসেপ্ট করবে না। তো আমি ছোটদেরকে টার্গেট করা শুরু করছি, অ্যান্ড যারা নিউ বিজনেস হোল্ডার ছিল তাদেরকে আমি টুকটাক ডিজাইন করে দিতাম। অ্যান্ড যেহেতু আমার বাহিরে বের হওয়া হইতো না, আমার কোনো খরচ ছিল না, টুকটাক যাই আর্নিং হতো সব কিছু আমার সেভিংস থাকতো, মানে জমানো থাকতো আর কি। তো ওইভাবেই আর কি আমার হঠাৎ মনে হয় যে আসলে এইভাবে তো পসিবল নয়, এটা তো লং লাস্টিং কোনো আর্নিং সোর্স হতে পারে না, এটা আমার আজকে আছে কালকে নাও থাকতে পারে, ক্যানভা কালকে ব্যানও হয়ে যাইতে পারে, বা হোয়াট এভার, কোনো প্রবলেম হইতেই পারে। তো আমি চেষ্টা করলাম যে আমার স্কিলটাকে আরেকটু ইমপ্রুভ করা উচিত। তো আমার মনে হয়েছে পুরা ডিজিটাল মার্কেটিংটা আমার জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে, আমি একটা একটা করে শিখব। তো আমি আগে ধরলাম ফেসবুককে, আমি স্টার্ট করলাম ফেসবুক দিয়ে। মেবি আমি এখন ফেসবুক মার্কেটিং সার্ভিস দিতে পারবো, কিন্তু ভয় ছিল যদি না পারি মাইর খাইতেও পারি, বা প্রবলেম যদি করি
যদি কোনো উল্টাপাল্টা করে ফেলি আমি সলভ কিভাবে করব, কারণ আমার আশেপাশে কেউ নাই যারা এগুলো বুঝে বা পারে। তো মেন্টরকে তো আমি অলওয়েজ ডিস্টার্ব করতে পারবো না, তার হাজার হাজার স্টুডেন্ট আছে। তো আমি ডিসাইড করলাম কি আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি সিদ্ধান্ত নিলাম এই টাকা দিয়ে আমি কিছু অল্প প্রোডাক্ট আনবো, এনে আমি ব্যবসা করব। অ্যান্ড আমি আমার মার্কেটিং স্কিলটা আমার ব্যবসায় অ্যাপ্লাই করে দেখব যে আসলে আমি কি শিখছি। এখান থেকে তাহলে আপনার ব্যবসা শুরু। লাইক ধরেন আমরা যখন কাউকে ট্রেনিং দিই, স্পেশালি মেটা অ্যাডস, তখন আমি এই কথাটা বারবার বলি যে মানে আমি আমার স্টুডেন্টদেরকে বলতেছি এখন, যারা যদি কেউ আমার পডকাস্ট শুনে থাকেন, সো আমি বারবার এই কথাটা বলি যে আপনি যা কিছু শিখছেন এইটাকে অ্যাকচুয়ালি রিয়েলি অ্যাপ্লাই করতে হবে, নয়তো আপনি আসলে মেটা মার্কেটিং শিখতে পারবেন না। এবং আমি তাদেরকে যেটা বলি সেটা হলো আপনাকে একটা দামি বিজনেস করেন, যে প্রোডাক্ট দরকার নাই, এমনিতেই ছবি টবি নিয়ে আপনি 500 টাকা খরচ করেন না, করে করে শিখেন। সো এক্স্যাক্টলি আপনার সাথে যেটা হয়েছে সেটা হয়েছে আপনি দামি বিজনেস, আপনি একটা রিয়েল বিজনেস শুরু করছেন, তাও কি মেটা মার্কেটিং শেখার জন্য। শেখার জন্য, এখান হ্যাঁ। থেকে বেসিক্যালি বিজনেসের জার্নি শুরু। ওকে, মানে এখন বেশ ইন্টারেস্টিং লাগতেছে জিনিসটা। মানে আমি একটু ক্রেজি টাইপেরই ছিলাম। তো আমার তখন আমার হাজব্যান্ড, তো তখন ওর সাথেও আমি ব্যাপারটা শেয়ার করি অ্যান্ড ও বলছে যে দরকার নাই, টাকা নষ্ট হবে, আহ, টাকা নষ্ট করা লাগবে না, যা শিখছো শিখছো, শিখা পর্যন্তই থাকুক, বাট আমি করবই। আমার কথা হচ্ছে টাকা নষ্ট হইলে আমারই হবে, বাট আমি দেখব যে অ্যাকচুয়ালি আমি যা শিখছি তা কি আসলে কাজ হয় কি না। তাইলে মেটা মার্কেটিং শিখতে এসে আপনার বেসিক্যালি বিজনেসের হাতে খড়ি। এখন ব্যবসাপাতি করতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সবার আগে, যে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসাপাতি করব। তো আপনি কি ডিসিশন নিয়েছিলেন যে কি প্রোডাক্ট নেবেন? আপনার এটাই কি আপনি এখন যা করতেছেন, আপনার জুয়েলারি বিজনেস, এটাই কি আপনার প্রথম প্রোডাক্ট এটাই, নাকি আপনি এর আগে আরও কিছু ট্রাই করে ফেল করে এই প্রোডাক্টে আসছেন? জি, আমার প্রথম প্রোডাক্ট এই জুয়েলারি, কারণ আমার টার্গেট ছিল যে আমি যেহেতু এটা টেস্টিং পারপাসে করছি আমি এখানে বেশি ইনভেস্ট করতে পারবো না, কিন্তু আমার একটু ভ্যারাইটিস কালেকশন লাগবে। তো আমি ডিসাইড করলাম যে তাহলে আমার এমন একটা প্রোডাক্ট বের করতে হবে যেটা কম টাকায় কেনা যায় অ্যান্ড দেখতে অনেক লাগবে। তো আমি ঘাটাঘাটির পর আমার মনে হলো যে জুয়েলারি আইটেমটা কম টাকায় আমি কিনতে পারবো অ্যান্ড এটা যদি আমি 5,000 টাকারও অ্যাটলিস্ট কিনি দেখতে অনেক লাগবে। তো আমি ডিসাইড করলাম যে আমি জুয়েলারি দিয়ে স্টার্ট করব। অ্যান্ড আমি 5,000 টাকার জুয়েলারি আনি একটা আপুর কাছ থেকে, অ্যান্ড 5 পিস করে আনি প্রত্যেকটা আইটেম, লাইক রিং 5 পিস, পেন্ডেন্ট 5 পিস, ব্রেসলেট 5 পিস, এমন করে আমি 8-10টা আইটেম আমি একত্রিত করি। মানে আপনি টোটাল 40 পিসের মতো প্রোডাক্ট প্রথম কালেক্ট করছেন? জি, জি ভাইয়া, এমনই 30 থেকে 40, খুব বেশি না, অল্প, কিন্তু আমি চেষ্টা করছি যেন আমার কাছে জুয়েলারির অপশন থাকে। যদি কাস্টমার আমাকে আস্ক করে আপনার কাছে তো রিং আছে, তাহলে কি ব্রেসলেটও পাওয়া যাবে? তখন যেন আমি না, এই শব্দটা যেন কাস্টমারকে আমার বলতে না হয়। এর জন্য আমি কোয়ান্টিটি কম করছি বাট ভ্যারাইটিস কালেকশন অ্যাড করার ট্রাই। আমি একটু অ্যাড করি আপনার সাথে, যে আমরা রাফা আপুর এই যে ছোট স্টোরিটা, ওনার বিজনেস শুরু করার যে স্টোরিটা বা জার্নিটা, এখান থেকে 2টা জিনিস আমরা শিখতে পারছি। অ্যাকচুয়ালি 2টা না 3টা জিনিস আমরা শিখতে পারছি। আমি বলি কি শিখছি। নাম্বার 1 আমরা শিখছি যে আমার টাকা যেহেতু অল্প, সো আমি এমন প্রোডাক্ট আনবো যেটা আসলে অনেকগুলা, লাইক ধরুন 5,000 টাকা দিয়ে আমি হয়তো ফর এক্সাম্পল শার্টের বিজনেস করতে পারতাম। শার্টের বিজনেস করলে আমি শার্ট আনতে পারতাম কয়টা? 5টা, 6টা, 7টা, 8টা, 10টা শার্ট অনলি। বাট আপু যেটা চিন্তা ভাবনা করছে সেটা হলো টাকা যেহেতু আছে 5,000, সো এমন প্রোডাক্ট আনবো যেটা অনেকগুলো প্রোডাক্ট হয়ে যায়, যেটা আমি অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারি। নাম্বার 1 লার্নিং। নাম্বার 2 লার্নিং যেটা আমি শিখছি, যে আপনি বলেন না বাট আমি শিখছি, সেটা হচ্ছে যেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন ওই প্রোডাক্টটা আপনি রিপ্রেজেন্ট করতে পারতে হবে। আপনি এই যে আমি আমি একটু ক্যামেরায় একটু দেখাবেন, এই যে দেখেন আপু রিপ্রেজেন্ট করতেছে। সো উনি এমন প্রোডাক্ট সিলেক্ট করছে যেটা বেসিক্যালি উনি রিপ্রেজেন্ট করতে পারে, এবং উনি সবসময় এটা পরেই উনি ঘুরতেছে। এটা উনি যদিও বলে নাই বাট আমি ওনার হাতের রিংগুলো দেখে আমি অনুমান করছি। নাম্বার 3 জিনিস আমরা যেটা শিখলাম সেটা হলো বেসিক্যালি আপু আমি জানি না আপনি বুঝে অথবা না বুঝে করছেন, একটা বিজনেসে যেটা হয়, একটা বিজনেস যখন আপনি করবেন আপনার কিছু ফোকাস প্রোডাক্ট থাকা লাগবে, কিছু নন ফোকাস প্রোডাক্ট থাকা লাগবে। যেমন একটা চায়ের দোকানে যেটা হয় সেটা হচ্ছে চায়ের দোকানের ফোকাস প্রোডাক্ট হচ্ছে চা এবং সিগারেট, এটা খাওয়ার জন্য মানুষ যায়। বাট একটা চায়ের দোকানে আপনি দেখবেন বন থাকে, কল্লা থাকে, বিস্কুট থাকে, চানাচুর থাকে। কেন? ওগুলো অনেক মানুষ খায় না, বাট এই চাটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বন লাগে। অনেকে আসে চা একটা বিস্কিট দিয়ে খায়। এখন এই বিস্কিট, বন, কলা এগুলো যদি না থাকে কাস্টমার আরেক দোকানে চলে যায়। সো আমরা আপুর কাছ থেকে আরেকটা যেটা জিনিস শিখলাম সেটা হইলো, আপু চাইলে একরকম প্রোডাক্ট আনতে পারতো, উনি এটা করে নাই। উনি চিন্তা করছে কি রিং আনবো, অনেকে পেন্ডেন্ট খুঁজতে পারে, সাথে পেন্ডেন্ট আনবো, অনেকে একটা চেইন খুঁজতে পারে। সো ফোকাস প্রোডাক্ট,
নন ফোকাস প্রোডাক্ট একটা কম্বিনেশন উনি বেসিক্যালি করছে। অ্যান্ড নিশ সিলেকশনে আমি আরেকটা জিনিস যেটা খুবই মেনটেন করার ট্রাই করছি, যে আমার এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেটার ব্যাপারে আমি বুঝি, যার ব্যাপারে আমি জানি, অ্যান্ড আমার সব ধরনের নলেজ এই প্রোডাক্টটার ব্যাপারে আছে। আমার কানেক্ট হইতে হবে প্রোডাক্টটার প্রতি। প্রোডাক্টের সাথে যদি আমি কানেক্ট না হতে পারি তাহলে এই বিজনেসটা করে আমি মজা পাবো না, এই প্রোডাক্টের সাথে কাজ করে আমি মজা পাবো না, একটা টাইমে আমি বোরিং হয়ে যাব। অ্যান্ড 3 বছর কাজ করেও আমি বোরিং হচ্ছি না, ইভেন আমার ইন্টারেস্ট আরও বাড়তেছে, আরও বাড়তেছে, আরও বাড়তেছে, কারণ আই লাভ দিস প্রোডাক্ট। অ্যান্ড অবশ্যই নিশ সিলেকশনের সময় শুধু আমার কোন প্রোডাক্ট বিক্রি করলে বা কোন প্রোডাক্ট আনলে লাভ হবে এটা তো মাথায় রাখতে হবে, প্লাস কোন প্রোডাক্টটা আমার পছন্দ বা আমি কোন প্রোডাক্টের সাথে কানেক্ট হতে পারছি এটাও মাথায় রাখতে হবে। এটা আমি বলছিলাম যে আপনি রিপ্রেজেন্ট করতে পারতেছেন আপনার প্রোডাক্টকে এবং প্রাউডলি করতে পারতেছেন। আচ্ছা আপু, এখন আমি ধরে নিচ্ছি আমাদের আজকের যে পডকাস্টটা এটা দেখতেছে উইমেনরা, আমি ধরে নিচ্ছি, এবং কোন ধরনের উইমেন যারা আসলে কিছুটা করতে চায়। সো আমার কাছে মনে হয়েছে আপনি যে বললেন না একটা নিশ সিলেক্ট করতে হবে, এবং আমরা যখন বিজনেস শুরু করি, বিজনেস শুরুর মানে প্রধান ক্রাইটেরিয়া কিন্তু এটাই, নিশ সিলেক্ট করতে হবে। সো আমার কাছে মনে হয়েছে আমাদের অনেক অডিয়েন্স নিশ সিলেকশন ব্যাপারটা বোঝে না, একটু এক্সপ্লেন করে দেন আমাদেরকে। সো নিশ সিলেকশন ব্যাপারটা হচ্ছে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে বা কোন আইটেমটা নিয়ে কোন সার্ভিসটা নিয়ে বিজনেস করব সেটা। নিশ মূলত হচ্ছে একটা আইটেম, লাইক আমি এখন জুয়েলারি বিজনেস করছি, অন্য কেউ হয়তো শাড়ির বিজনেস করছে, অন্য কেউ হয়তো সার্ভিসের বিজনেস করছে। মানে আমরা যারা বিজনেস করি আমাদের কিন্তু বিভিন্ন সার্ভিসের প্রয়োজন হয়, যেমন ডিজাইনিং, ভিডিও এডিটিং, মার্কেটিং, ওইগুলোও এক একটা নিশ। অ্যান্ড এটা সিলেক্ট করতে হবে আপনার নিজেরই। এটা যদি আপনি অন্যের সিদ্ধান্তে সিলেক্ট করেন তাহলে আপনার বিজনেসটা লং লাস্টিং হবে না, অ্যান্ড আপনি বিজনেস করে মজা পাবেন না, কারণ আপনি আরেকজনের সিদ্ধান্তে আপনার নিশটা আপনি আরেকজনের সিদ্ধান্তে আপনার নিশটা সিলেক্ট করেছেন, যেটার ব্যাপারে আপনি জানেন না, আরেকজন বলছে আপনাকে যে হ্যাঁ এটাই লাভ আছে, এর জন্য আপনি নেমে পড়ছেন। সো এটা খুবই মাথায় রাখতে হবে বিজনেস স্টার্ট করার আগে। আপনার যে প্রোডাক্টটার সম্পর্কে ধারণা আছে, আপনি যে সম্পর্কটা যে আপনি যে প্রোডাক্ট সম্পর্কে বুঝেন, আপনাকে সেটা নিয়ে স্টার্ট করতে হবে। যেমন আমি মেয়ে হলেও আমি কাপড়ের ব্যাপারে কিছুই বুঝি না, কোন কাপড় সুতি, কোন কাপড় লিলেন, কোন কাপড় ভালো, কোনটায় রং উঠে, আই হ্যাভ নো নলেজ। বাট কোন জুয়েলারি লং লাস্টিং হবে, কোন জুয়েলারি লং লাস্টিং হবে না, কোনটার পাথর আগে পড়ে যাবে, কোনটার পাথর পরে পড়বে, আমি এটা দূর থেকে দেখলেই বুঝে যাব, কারণ আমি এটার সাথে কানেক্টেড, অ্যান্ড এটার ব্যাপারে আমি অনেক কিছু জানি বা বুঝি। সো নিশ সিলেকশন হচ্ছে বিজনেসের মেইন পয়েন্ট। আপু, আপনি তো শুরু করছিলেন 5,000 টাকা থেকে, একদম হয়তো টিউশনির টাকা বা ঈদের বোনাস পাওয়া টাকা, বকশিস পাওয়া টাকা সেভ করে হয়তো শুরু করছেন। সো এরপর এই যে 2.5 কোটি টাকার একটা জার্নি, যে আপনি প্রায় 2.5-3 বছরের মধ্যে 2.5 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে ফেলছেন। সো আপনি কোন মোমেন্টে এসে বুঝতে পারছেন যে আপনি যে বিজনেসটা শুরু করছেন এটা আসলেই ক্লিক করতেছে এবং এটা আসলে আপনার জন্যই, এবং এটা আসলে আপনাকে 2-2.5 কোটি টাকা, এবং আমরা দোয়া করি এটা আপনাকে সামনে আরো 250 কোটি টাকা রেভিনিউ দেখ, আপনি কোন মোমেন্টে বুঝতে পারছেন যে এটা আমার ক্যারি করা উচিত, কন্টিনিউ করা উচিত? আচ্ছা, ওকে ভাইয়া, আমি আসলে ওই যে টেস্টিং পারপাসে স্টার্ট করছি বিজনেস, আমার তো টাকা ইনকাম করার কোনো ইন্টেনশন ছিল না। বাট যখন আমি এটাও মেনশন করি, আমি হচ্ছে ফার্স্টে অর্গ্যানিক মার্কেটিং করছি, কারণ ইটস ইম্পর্ট্যান্ট, যেহেতু আমার পেজ নতুন। তো অর্গ্যানিক মার্কেটিং করছি, বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, শেয়ার করতাম, বিভিন্ন গ্রুপের হচ্ছে অ্যাক্সেস নেওয়া যাইতো, ওদের গ্রুপে মেম্বার অনেক থাকতো, অ্যাক্টিভিটিসও অনেক থাকতো, অডিয়েন্সগুলোও অ্যাক্টিভ থাকতো। ওইখানে মাসে 150-200 টাকা পে করলে ওরা আর কি আপনার পোস্ট সব যা আপনি পোস্ট করবেন, যদি সব কিছু পারফেক্ট থাকে ওরা সেগুলো অ্যাপ্রুভ করে দিবে। এইভাবে আমি অর্গানিক মার্কেটিং করছি। অ্যান্ড ওইখান থেকে যখন আস্তে আস্তে আমার একটা ভালো অর্গ্যানিক মানে অডিয়েন্স আসা শুরু করছে, তখন পর্যন্ত সেল হয় নাই, জাস্ট অডিয়েন্স আসতো আমার পেজে, ঘুরতো, দেখতো, চলে যেত এমন। তখন আমি ডিসাইড করি যে আচ্ছা এখন আমি একটু পেইড মার্কেটিং দিয়ে দেখি যে আসলে আমি যে পেইড মার্কেটিংটা শিখছি বা মেটা মার্কেটিংটা শিখছি সেটা কতটা ইফেক্টিভ রেজাল্ট দিতে পারে। তো আমি স্টার্ট করি, অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি যে কার্ডের ব্যাপারটা, ওই কার্ড ম্যানেজ করতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। তো স্টার্টিংয়ে না হলেও আমার হাজব্যান্ডের অবদান কিন্তু আমার বিজনেসে মানে অনেক। তখন আমাকে ফারহাদ একটা কার্ড ম্যানেজ করে দেয়, অ্যান্ড আমি ওই কার্ড দিয়ে ফার্স্ট অ্যাড দিই।
বুস্ট না, জীবনে অনেক পাপ করছি কিন্তু বুস্ট দেই নাই জীবনে। অ্যাড রান করি অ্যান্ড $5 অ্যাড আমি 3 দিনের জন্য দেই অ্যান্ড $5 আমার 8টা অর্ডার আসে। আমার খুশি কে ধরে রাখবে। তখন আমি আগে ছিলাম কনফিউজ, এখন হয়েছি কনফিডেন্স। তো কনফিউশন থেকে কনফিডেন্টটা যদিও আমার ওই অ্যাপ্লাই না করলে হইতো না, অ্যাপ্লাই করছি, ইফেক্টিভ রেজাল্ট পাইছি, এর জন্য কনফিডেন্ট হইতে পারছি। অ্যান্ড আমি প্রুফ করতে পারছি যে আমার যে হাজব্যান্ড আমাকে বলছে যে বিজনেস করার দরকার নাই, তোমাকে দিয়ে হবে না, 12টা বাজে ঘুম থেকে উঠে কেউ ব্যবসা করতে পারে না, এখন ও আমাকে আমার বিজনেসে যা ইনভেস্টমেন্ট আছে সব ইনভেস্টমেন্ট আমার হাজব্যান্ড করতেছে। ও নাইস, এটা তো একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জার্নিটা স্টার্ট হয়েছে 5,000 দিয়ে। অ্যান্ড তখন আমি তো এটা এমনিই স্টার্ট করছি, যখন সে দেখছে যে আমি সেল করতে পারতেছি, আমি আরও বিভিন্ন ধরনের মার্কেটিং প্ল্যান মেক করতে পারতেছি, আমি এটাকে অ্যানালাইসিস করার ট্রাই করতেছি, আমার এটাতে চেষ্টা আছে কিছু করার, দেন ও আমাকে 30,000 টাকা দিছে যে আরও তুমি প্রোডাক্ট আনো, আরও তুমি মার্কেটিংয়ে স্পেন্ড করো, তুমি এটা আস্তে আস্তে গ্রো করো, টাকা যা লাগবে আমি দিব। তো এইভাবেই স্টার্ট হয় আমার, কিন্তু 5,000 থেকে 30,000-এ চলে গেছে। তো যে মানুষ আমাকে না করছে সে মানুষই আমার যেই কনফিডেন্ট বা আমি যেটা বলছি সেটা প্রুফ করতে পারছি, এর জন্যই সে ইনভেস্ট করা স্টার্ট করছে। অ্যান্ড আস্তে আস্তে এইভাবেই ইনভেস্টমেন্টটা বাড়ছে, যার কারণে আমার ব্যবসাটা দ্রুত বড় হয়েছে ভাইয়া বলতে পারেন। কারণ আমার বিজনেসের ইনভেস্টমেন্টটা আসলেই খুবই ফাস্ট বাড়ছে। আমাদের বিজনেস 5,000 থেকে শুরু, আমরা 30,000-এ গিয়ে পৌঁছাইছি, অর্থাৎ আপনি একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পেয়ে গেছেন আপনার হাজব্যান্ডের কাছ থেকে। সো আপনি একটা টাইম ফ্রেম আমাদেরকে একটু বোঝান তো, যেন আমাদের অডিয়েন্সটা বুঝতে পারে যে একটা বিজনেস শুরু করার পর আসলে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে স্টার্টিংয়ে হয়তো আপনি অনেক অনেক কিছু করেন নাই। আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি একটা বিজনেস এমনই হয় যে স্টার্টিংয়ে আমরা স্ট্রাগল করি, একটা স্টেজে গিয়ে আমাদের কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট, যে একটা ভালো অডিয়েন্স হয়ে গেছে, ফ্যান বেজ হয়ে গেছে, লয়াল কাস্টমার হয়ে গেছে, অডিয়েন্স আবার রিপিট করছে, তখন গিয়ে বিজনেসটা স্কেল করে, গ্রো করে, ফার্স্ট দৌড়ায়। সো আপনার টাইম ফ্রেমটা কেমন, যে 5,000 টাকা থেকে শুরু হয়ে এটা মান্থলি কিভাবে বাড়ছে, প্রথম বছর কত, সেকেন্ড বছর কত, থার্ড বছর কেমন রেভিনিউ জেনারেট হয়েছে? ওকে, তো আমি যেহেতু ছিলাম নরসিংদীতে, বাট আমার হাজব্যান্ড ছিল ঢাকায়, তো অর্ডার বা পেজের যা যা কাজ আমি কিন্তু আমার বাসায় বসে করতাম, আর প্যাকিংয়ের দায়িত্ব বা পার্সেল ডেলিভারির দায়িত্ব আমি দিছি ফারহাদকে। ও ঢাকায় বসে বসে ওর অফিস শেষ করে অফিস থেকে এসে সন্ধ্যায় পার্সেল প্যাক করতো। ইনভেস্টরকে এমপ্লয়ি বানাই দিচ্ছেন? জি, কারণ আমি একটা জিনিস দেখছি, এখন আমার ছোট ব্যবসা, আমি যদি ডেলিভারি চার্জ অ্যাজ ইউজুয়াল ইনসাইড ঢাকা 70, আউটসাইড ঢাকা 120 সাপোজ অ্যাভারেজ, আমি যদি আউটসাইড ঢাকা থেকে 70 টাকা দেই আমার এখানে লস হচ্ছে। প্লাস আমি যদি আউটসাইড ঢাকা থেকে তার কাছে ডিমান্ড করি ঢাকার কাস্টমারকে যে আপনাকে 120 টাকা পে করতে হবে, সে জীবন আমার কাছ থেকে কিনবে না, কারণ এমন প্রোডাক্ট মার্কেটে আরও অনেক আছে, তাহলে সে কেন আমার কাছ থেকে কিনবে। তো সিদ্ধান্ত এটা হয়েছে যে বাদ বাকি সব কাজ আমি করব, তুমি প্লিজ একটু প্যাক করে দিও, অনেক রিকোয়েস্ট করে, অ্যান্ড সে রাজি হয়েছে। তো আমার টার্নিং পয়েন্টটা তখনই হয় যখন আমাদের বিয়েটা হয়, 2024 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়। তো তখন আমি ঢাকায় চলে আসি অ্যান্ড সব দায়িত্ব আমি নেওয়া শুরু করি, প্যাকিং, দেন হচ্ছে আদার্স একটা বিজনেসে যা যা কাজ থাকে, হ্যাঁ হ্যাঁ ফুল টাইম। অ্যান্ড আমি দেখলাম যে যখন আমি আস্তে আস্তে প্রোডাক্টের সাথে কানেক্ট হওয়া শুরু করলাম, তখন প্রথমবার যে শিপমেন্টটা বা প্রথমবার যে আমি প্রোডাক্টটা আনি 5,000 টাকার, ওইটা আমার কাছে ছিল। এরপর যতবারই আমি প্রোডাক্ট এনেছি সবসময় আমি প্রোডাক্টগুলো ঢাকায় ফারহাদের কাছে পাঠাতাম, কারণ যেহেতু প্যাক ও করবে। তো যখন আমি দেখলাম যে প্রোডাক্টের সাথে আমি কানেক্ট হচ্ছি, প্রোডাক্ট ধরছি, প্রোডাক্টের কোয়ালিটি আমি চেক করছি, অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি আমি সবসময় চেক করে এরপরে কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি, তখন দেখলাম যে আমার ইন্টারেস্ট আরও বাড়তেছে। আমার আগে যেখানে আমি 3 ঘন্টা কাজ করতাম, এখানে এখন আমার ইচ্ছে করতেছে আমি 6 ঘন্টা কাজ করি, বা আমার ইচ্ছে করতেছে আমি আরেকটু লার্নিং করি, আমার বিজনেসটাকে আরেকটু কীভাবে গ্রো করা যায়। তো এইভাবেই আর কি, মানে ঢাকায় আসার পর আমার বিজনেসের টার্নিংটা চেঞ্জ হয়।
প্রোডাক্টগুলোকে এখন নিজে বাচ্চার মতো মনে হচ্ছে না? জি জি জি, একদম একদম এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা মায়া কাজ করা শুরু করে, খুবই আরো বেশি কানেক্ট হওয়া শুরু করি আমি প্রোডাক্টের সাথে। ওকে, আপনি যখন ঢাকা আসলেন তখন আপনার বিজনেসটা কত বড়? ৫,০০০ থেকে তো শুরু হয়েছিল। আপনি তখন মান্থলি কেমন সেল করতেছেন? আচ্ছা, যখন 2024 তখনও আমার বিজনেসটা ছিল, আমার মাসে সেল হতো 2 লাখ, 2.5 লাখ, হাইয়েস্ট 3 লাখ, এমন সেল হতো। অ্যান্ড আমি প্রোডাক্ট আনতাম 50,000, 60,000, 70,000, 1 লাখের মধ্যে আমার শিপমেন্ট সীমাবদ্ধ। আর আমার সেল তখন থাকতো মাসে 2 থেকে 4 লাখ টাকা বলতে পারেন ভাইয়া। একটু থামাই আমি। আচ্ছা, আপনি ১,০০,০০০ টাকার বেশি ক্যাপিটাল আপনার ছিল না, এই জন্য প্রোডাক্ট আনতে পারতেছিলেন না? নাকি আপনার ২-৩ লাখ টাকার বেশি সেল হচ্ছিল না, এই কারণে ১,০০,০০০ টাকার বেশি প্রোডাক্ট আনতেছিলেন না? না, ব্যাপারটা তা না। আমার মনে হয় এটা আমার একটা প্লাস পয়েন্ট, আমি সেল করতে পারতাম, ইভেন এখনও পারতেছি। আমাকে এখন আমার ইনভেস্টর হচ্ছে আমার হাজব্যান্ড, অ্যান্ড আমি কখনো মুখ ফুটে বলি নাই যে এখন তো 1 লাখ টাকার প্রোডাক্ট আনতেছি, আমাকে 2 লাখ টাকা দাও, 2 লাখ টাকার প্রোডাক্ট আনি। কারণ আমার ভয় কাজ করতো যে যদি সেল না হয় বা যদি কোনো প্রবলেম হয়, অনলাইন বিজনেস, আমার পেজটাও আজকে গায়েব হয়ে যেতে পারে, হোয়াট এভার, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, তখন তার কষ্টের টাকাটা নষ্ট হবে। তো টাকা যেন নষ্ট না হয় এটা আমার সবসময় মাথায় থাকতো, যে টাকা নষ্ট করা যাবে না, আমি এটাকে রোলিং করার চেষ্টা করব। এর মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরের কারণে আপনি অনেক ফাস্ট মুভ করা ট্রাই করেন নাই। সো আমরা ২-১টা কি পয়েন্ট পাইছি আমি আপনার কথাবার্তা থেকে। সেটা হইলো, নাম্বার 1, একটু ধীরে সুস্থে আগানো উচিত। যে হ্যাঁ, আমি ভালো করতেছি মানে কালকেও ভালো করব, নট নেসেসারি, নাম্বার 1। নাম্বার 2, আমরা কিন্তু পুরা পডকাস্ট জুড়ে কথা বলতেছি অনেক টাকা কামাইছি। রাফা আপু ২.৫ কোটি টাকার বিজনেস করছে। বাট বিজনেস মানে লসও হতে পারে। লস ইজ অলসো দ্য পার্ট অফ বিজনেস। সো আমাদের আপুরা যারা আমাদেরকে শুনছেন বা যে ভাইয়ারা আমাদেরকে শুনছেন, আপনারা আবার এটা ভাববেন না যে ব্যবসা করতে আসছি মানে ২.৫ কোটি টাকা। ব্যাপারটা কিন্তু এমন না। লস হওয়ার চান্সও আছে। আপুও শুরুর দিকে লস হতে পারে বা লস ব্যাপারটাকে মাথায় রেখে ফার্স্ট কিন্তু মুভ করে নাই আপু। জি। আচ্ছা, এখন লসের কথাটা যেহেতু আসছে, লসও আছে না? আচ্ছা, হ্যাঁ। লসও আছে। তো চাইনিজ যে স্নিকার্সগুলো আছে, মেইনলি আমি ইম্পোর্টেড বিজনেস করি অ্যান্ড চায়না থেকে আমার সব প্রোডাক্ট আসে। তো আমার প্রোডাক্ট তো ছিল জুয়েলারি অ্যান্ড টুকটাক ব্যাগ ছিল। তো আমি ডিসাইড করলাম চায়না থেকে আমি আমার পার্সোনাল ইউজের জন্য কিছু স্নিকার্স আনবো। তো আমার পার্সোনাল ইউজের জন্য আনবো, প্লাস আমি চিন্তা করলাম আচ্ছা আমার যেহেতু একটা পেজ আছে, আমি পোস্ট করি, দেখি কেউ নিতে ইন্টারেস্টেড কিনা। তাহলে আমি 2 জোড়ার জায়গায় 4 জোড়া আনলাম। আমার কিছুটা প্রফিট হলো, আমার একটু ব্যবসাও হলো, প্লাস আমার প্রোডাক্টটাও আমি আনতে পারলাম। ওই আইডিয়া থেকেই জাস্ট র্যান্ডমলি পোস্ট করছি যে এই শুগুলো আমরা প্রি অর্ডার নিচ্ছি, আপনাদের হাতে সময় এতদিন, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। উইদাউট এনি পেইড মার্কেটিং আমার প্রায় 55টার মতো স্নিকার্স অর্ডার হয়ে যায় জাস্ট মানে এমনিতেই একটা পোস্টিং থেকে। পোস্টে থেকে। এখন এটার পিছনে একটা কারণ আছে, কারণ আমার প্রাইজিংয়ে ভুল হয়েছিল। প্রাইজিংয়ে ভুল বলতে আমার কোনো আইডিয়াই ছিল না যে শুয়ের শিপিং চার্জ এত বেশি হতে পারে, বা একটা শুয়ের ওয়েট কত, আমার আইডিয়া ছিল না। আমি অ্যাভারেজ একটা আমার আইডিয়া থেকে, বা আমার বাসায় জুতা ছিল, আমি হাতে নিয়ে মেপে আমি জাস্ট একটা শিপিং চার্জ দিয়ে দিছি, ফিক্স করে দিছি। আমি ওইভাবে ক্যালকুলেশন করি নাই। তো আমার একটা স্নিকার্সের প্রাইস আমি 1000 থেকে 1500-র মধ্যে আমি সেল করার জন্য ডিসাইড করি। তো যখন প্রোডাক্টটা আসে তখন বুঝছি যে আমার লস হয়েছে। আসার আগ পর্যন্ত বুঝি নাই যে আমার এখানে লস হয়েছে। তো যখন অর্গানিকলি আমি 50টার মতো অর্ডার পাই, তখন আমার মনে হয়েছে যে মেবি এটা আরেকটু রিচ হইলে আরও বেশি অর্ডার হবে। তো আমি এটাতে অ্যাডস দিই, অ্যান্ড ইন টোটাল 280 জোড়ার মতো আমার প্রি অর্ডার আসে। অ্যান্ড খুবই খুশি, এত অর্ডার, এত স্নিকার্স, অনেক মনে হয় লাভ হবে, লাভের আশাই করতেছি। প্রোডাক্ট যখন আসছে, এক একটা জুতা যখন মাপলাম, এক একটা জুতা অলমোস্ট 1 কেজি, 700, 800, 900 গ্রাম কোনোটা। দেখতেছি যে আমি যে প্রাইজিং করছি তার চেয়েও 100-150 টাকা আমার লস। মানে যদি একটা জুতা আমি 1200 টাকায় সেল করছি, ওইটা আমার কস্টিংয়ে আসতেছে 1350, 1400। এখন তো আমার মাথায় বাড়ি ভাইয়া, কি করব? এটা আরও 1.5 বছর আগের কথা। তখন আমার জীবনে আমি যত সমস্যায় পড়ছি, এইগুলা থেকে
কামব্যাক করা বা কোনো একটা সলিউশন দেয়া, সব কিছুতে ফারহাদ আমাকে অনেক হেল্প করছে। তো ও আমাকে একটা বুদ্ধি দিছে যে তুমি সবাইকে কল দাও, কল দিয়ে বলো আপু আমরা এমন একটা প্রবলেমে পড়ছি, তুমি তোমার প্রবলেমটা শেয়ার করো, এখন আপনার হেল্প লাগবে, প্লিজ আপু যদি পসিবল হয় যে অ্যামাউন্ট, যেহেতু প্রি অর্ডার 50% আমরা অ্যাডভান্স নিছি আর 50% কাস্টমার পরে পে করবে, যদি আপু পসিবল হয় আপনার যে ডিউ অ্যামাউন্টটা আছে সেটার সাথে কি 200 টাকা অ্যাটলিস্ট অ্যাড করে এটা কি আপু পে করা যায় কিনা। অ্যান্ড আমি ভাবছি মানুষ উল্টাপাল্টা কথা বলবে, অ্যান্ড মানে সারপ্রাইজিংলি ভাইয়া 95% কাস্টমার কনভিন্স হয়েছে যে ওকে ঠিক আছে, বাট আপু একটু নেক্সট টাইম কেয়ারফুল থাকতে হবে। মানে হয়তোবা আমি তাদেরকে ওইভাবে কনভিন্স করতে পারছি। তো আলহামদুলিল্লাহ মানে পুরাপুরি লস হয় নাই, আবার লাভও হয় না, মানে লসও হয় নাই লাভও হয় নাই, বাট খুবই মানে একটা শিক্ষা জীবনের। মানে আসলেই মানে প্রথম বিজনেস, তো প্রথম বিজনেস, প্রথম লার্নিং। সো আপনি ভুল করছেন। আমি একটা জিনিস অলওয়েজ বিলিভ করি যে কেউ দেখে শিখে, কেউ ঠেকে শেখে। আপনি শিখছেন ঠেকে, তা আমি আশা রাখবো আমাদের অডিয়েন্সটা শিখবে দেখে। এখন আপু আপনি যেহেতু প্রোডাক্ট সোর্সিংয়ের কথাবার্তা বলছেন, সো দেখেন ডেফিনেটলি আমরা যদি ব্যবসাপাতি শুরু করতে চাই, স্পেশালি আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন, নারী উদ্যোক্তা না অ্যাকচুয়ালি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন যে নারীরা, ওনাদের প্রথম প্রবলেম কিন্তু এটাই যে কী নিয়ে ব্যবসা করব। তা আপনি ফার্স্টে একটা জিনিস আমাদেরকে সাজেশন দিয়েছেন যে ভাই তুমি একটা নিশ সিলেক্ট করো, নিশটা হইতে হবে এমন যেটা তুমি কমফোর্ট ফিল করতেছো, তুমি রিপ্রেজেন্ট করতেছো, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার নিজের বাচ্চার মতো মনে হবে, এমনই একটা নিশ সিলেক্ট করো। আর নিশ মানে কি আমরা আমাদের পডকাস্টে এটা এক্সপ্লেন করে দিছি। আমি নিশ সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল আমি একটা নিশ সিলেক্ট করলাম যে আমি এরকম একটা মাইক্রোফোন বিক্রি করব, যেহেতু আমি সারাদিন মাইক্রোফোনের সামনে থাকি, এটা আমার কমফোর্ট জোন, এটাকে আমার ভালো লাগে, আমি এটা বিক্রি করব। এখন আমার তো প্রোডাক্টটা সোর্সিং করা লাগবে। সো আমার ধারণা আপনি শুরুতেই প্রথম দিনই হয়তো চায়না থেকে সোর্স করেন নাই, প্রথম দিনই, বিকজ স্বাভাবিক প্রথম দিন তো আমি বুঝি না, আমি হয়তো আমার আশেপাশে কোথাও থেকে সোর্স করব। এখন আপনি আমাদেরকে শেখাবেন যে যদি আমি আজকে এই বিজনেসটা শুরু করি, লোকালি আমি কিভাবে সোর্স করতে পারি, আর লোকালি সোর্স করার পর আমি বিজনেসে ট্রায়াল দেওয়ার পর যদি মনে হয় বিজনেসটা ভালো করতেছি, দেন আমি চায়না থেকে কিভাবে সোর্স করতে পারি। আমরা দুইভাবে সোর্স করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশে এখন 2025 সালে অনেক কোম্পানি আছে, অনেক এজেন্সি আছে যারা আপনাকে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত দিয়ে দিবে। অনেক অনেক কোম্পানি আছে। এখন আপনার খুঁজে বের করতে হবে আপনি কাকে দিয়ে আনবেন। এর মানে আমরা কি একটু গুগল করলে তাদেরকে পেয়ে যাব? এখন তো গুগল করার প্রয়োজন নাই ভাইয়া, আমাদের বন্ধু চ্যাট জিপিটিকে যদি আমরা বলি যে এটা এটা বের করে দাও, আমি বাংলাদেশের কোন এজেন্সিকে দিয়ে সোর্সিং বা শিপমেন্ট করাইলে আমার জন্য ভালো হবে, ও পেজ লিঙ্ক সহ আপনাকে দিয়ে দিবে, খুবই ইজি। এখন যারা বের করতে পারতেছে না এটা তাদের ফল্ট, কারণ তারা খুঁজতেছেই না। যারা বের করতে পারতেছে না বা বের করতে পারবে না, আমি মনে করি অনলাইন বিজনেস তাদের জন্য না। তাদের জন্য না, ইয়েস ডেফিনেটলি। যারা এতটুকু কাজ নিজে থেকে করতে পারতেছে না সেই ব্যবসা করতে পারবে না। এখন দেখেন ভাই, আমার হাজার হাজার মেসেজ, হাজার হাজার কমেন্ট, আপু আপনার মতো বিজনেস করতে চাই, কারণ তারা আমার বাইরের লাইফস্টাইলটা দেখতেছে, আমি যা পোস্ট করতেছি। আমি আমার লাইফের 5%ও পোস্ট করি না, 5%ই ধরলাম পোস্ট করি। তো ওরা দেখতেছে আমার 5%, বাকি 95% ওরা দেখতেছে না। তো 5% দেখে যদি তারা মনে করে যে বিজনেস ইজ সো কালারফুল, তাহলে তারা রং। বিজনেস যেমন মজা তেমন বিজনেসে প্যারা, তেমন বিজনেসে কষ্ট, অ্যান্ড খুবই ধৈর্যের একটা ব্যাপার। যদি কেউ ধৈর্যশীল না হইতে পারে, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক কষ্ট আছে, অনেক এমন এমন কষ্ট যেগুলো হয়তো আপনি কাউকে প্রকাশ করতে পারবেন না, কারণ আপনার ভয় থাকবে আমি এখন যদি প্রকাশ করি সে আমাকে নিয়ে মজা নিবে। সো অনেক ধৈর্যশীল, প্লাস নিজের যদি ক্যাপাসিটি না থাকে। এখন আমার ভাইয়া বিজনেসটা কারোর উপর ডিপেন্ডেবল না, উইদাউট মাই হাজব্যান্ড, যেহেতু সে আমার বিজনেসে ইনভেস্ট করতেছে। আমার কারো কাছে যাওয়া লাগে না একটু মার্কেটিং করে দাও, আমার কারো কাছে যাওয়া লাগে না একটু এটা করে দাও, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, কারণ টোটাল জিনিসটা আমি জানি। আমি আগে টোটাল জিনিসটা জানছি, আমার আগে স্কিল ছিল, আমি ওইটা অ্যাপ্লাই করে দেখার জন্য যে আমার স্কিলটা কাজে আসে কিনা, এর জন্য আমি বিজনেসে নামছি। এমন না যে আমি ব্যবসা আগে শুরু করছি আরেকজনেরটা দেখে, এরপরে আমি সমস্যায় পড়ছি অ্যান্ড এরপরে আমি সমাধানের পিছনে দৌড়াচ্ছি যে কিভাবে এটা সমাধান করব। আগেই আমার কাছে সমস্যার কিছু কিছু সমাধান ছিল, হ্যাঁ, ওই সমাধানগুলো দিয়ে আমার হয় নাই, এইটার সাথে আমার আরেকটু রিসার্চ করে অ্যাড করতে হয়েছে। তো আপনার মধ্যে
রিসার্চ জিনিসটা থাকতেই হবে। আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন, কারো ঠেকা পড়ে নাই আপনাকে সেই সমস্যা থেকে বের করবে, আপনারটা আপনারই সলভ করতে হবে। অ্যান্ড সলভ না করতে পারেন, অ্যাটলিস্ট চেষ্টা করার মন মানসিকতা এটা থাকতেই হবে, তা না হলে আপনি পারবেন না। 1 মাসও না। এখন আমাকে অনেকে আস্ক করে যে আপনার মতো কিভাবে বিজনেস করব। এখন দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম যে আমরা রিসার্চ করব, রিসার্চ করে চ্যাট জিপিটির সাথে হোক, জেমিনাইয়ের সাথে হোক, গুগলের সাথে হোক, যেভাবে হোক আমরা রিসার্চ করে কয়েকটা প্ল্যাটফর্মের নাম বের করবো যে যে কারা আমাদেরকে হেল্প করবে চায়না থেকে প্রোডাক্ট আনতে। ওকে, এখন আমি একটু নলেজ হয়েছে আমার যে ফর এক্সাম্পল যে একটা স্কাই কোম্পানি, জাস্ট আমি এক্সাম্পল বলতেছি, স্কাই বার্ড কোম্পানি, সে আমাকে চায়না থেকে প্রোডাক্ট সোর্স করে দিবে, বাট আমি জানি না কি প্রোডাক্ট আনবো, কোন ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট নিব, টাকা পয়সা কেমনে দিব, টাকা কি ডলারে দেয় নাকি চাইনিজ যে কারেন্সি সেই কারেন্সিতে দেয় নাকি বাংলা টাকায় দেয়, প্রোডাক্ট কি জাহাজে আসে নাকি প্লেনে আসে নাকি বাসে আসে নাকি ট্রেনে আসে, আমি কিচ্ছু জানি না, আমাদেরকে শিখান। আচ্ছা, তো প্রথমে ধরলাম এক্সাম্পল একটা কোম্পানি, বাংলাদেশি কোম্পানি যারা চায়না থেকে প্রোডাক্ট এনে দেয়, ডোর টু ডোর সার্ভিস দেয়। আপনার আগে তাদেরকে একটু ঘাঁটতে হবে। এখন আগে তো আপনি ঘাটাঘাটি করে তাদেরকে বের করলেন, এখন তাদেরকে ঘাটাঘাটি করতে হবে। তাদের পেজটা আপনি স্ক্রোল করবেন, তাদের কন্টেন্টগুলো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কি অথেন্টিক নাকি ফেক। তো ধরেন বুঝলেন তারা অথেন্টিক, এখন আপনি যেটা করবেন, তাদের সাথে আপনি ওভার কলে কথা বলার চেষ্টা করবেন। কারণ অনেকে দেখবেন মেসেজ তো এখন দেখা যায় এআই সিস্টেম অ্যাড করেও মেসেজিং করা যায়। তো মেসেজে কথা বলার চেয়ে কলে কথা বলা বেটার। তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে তাদের সাথে কথা বলে যে তারা কেমন সার্ভিসটা দিচ্ছে। বা মানে সিম্পল ভাষায় যদি বলি, আমরা যাদের কন্টেন্ট দেখে ভালো মনে হবে, ট্রাস্টেড মনে হবে, আমরা তাদের পেজ থেকে ফোন নাম্বারটা কালেক্ট করব, ডিরেক্ট ফোন দিয়ে কথাবার্তা বলবো। আপনার যা যা কোয়েশ্চেন আছে সব তাদেরকে আস্ক করবেন, অ্যান্ড তারা দেখবেন যে সেগুলো রিপ্লাই করতেছে না ইগনোর করতেছে। অবশ্যই যারা আপনাকে ভ্যালু দিচ্ছে, আপনি এখনও তাদের কাস্টমার না, এর আগে যারা আপনাকে ভ্যালু দিবে আপনি তাদের কাছ থেকে পারচেস করেন, কারণ অনেক সমস্যা হবে শিপমেন্ট আসার পর। আমার প্রতিবার 15-16 লাখ টাকার শিপমেন্টে 1-1.5 লাখ টাকার প্রোডাক্ট মিসিং। সো এখন আমার ব্যাপারটা আলাদা, আমি ডিরেক্ট চায়না থেকে আনি, এজেন্ট দিয়ে আনাই না। বাট আপনি যখন এজেন্ট দিয়ে আনাবেন, তখন তারা যদি পারচেসের আগে আপনাকে ভ্যালু না দেয়, পরে যখন সমস্যায় পড়বেন তারা আপনাকে ভ্যালু দিবে না, তখন এই সমস্যা আপনি কোথায় সমাধান করবেন? তো অবশ্যই আপনার আগে তাদের কাস্টমার সাপোর্টটা স্ট্রং কিনা, তারা আপনাকে সাপোর্ট ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, কারণ তাদের ছাড়া তো আপনি পারতেছেন না প্রোডাক্ট আনতে। সো আগে তাদের সাথেও আপনার কানেক্ট হইতে হবে, দেন আপনি তাদের সাথে লেনদেনের সম্পর্কে যাবেন। তার আগে লেনদেনের সম্পর্কে যাওয়া উচিত না। অ্যান্ড প্রোডাক্ট সোর্সিং বা কোত্থেকে আনবো, কোন ওয়েবসাইট থেকে কিনবো, যে এজেন্টগুলো আছে সবারই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেই ওরা হচ্ছে মেইনলি অর্ডারগুলো নেয়, অ্যান্ড ওরা দেন হচ্ছে চায়না থেকে প্রোডাক্টগুলো এনে দেয়। আচ্ছা, আমি একটু যদি বোঝার চেষ্টা করি সেটা হইলো ফর এক্সাম্পল আমরা স্কাই বার্ড এজেন্সির সাথে কাজ করব। আমার কাছে মনে হইলো স্কাই বার্ড এজেন্সির কাস্টমার সাপোর্ট ভালো, আমার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছে, আমি যা যা প্রশ্ন করছি সব আনসার দিছে, তাহলে আমি ওকে ডিসাইড করলাম যে আমি এদের সাথে কাজ করব। ইয়েস। তার মানে এদেরই নিজেদের একটা ওয়েবসাইট আছে, তাই না? জি 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 যে skybar.com জি একটা জি জি ওয়েবসাইট আছে, ওর ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট হয়তো লিস্ট করা আছে। জি এইবার আমি কোনটা কত পিস কিনবো হাবি জি যাবে, জি আমি এগুলো select করে দিলে এগুলা আপনি ঘাটাঘাটি করে এখান থেকে সব বের করতে পারবেন। এখন তাদের কাজ নাই, বা ধরেন এখন তাদের তো আপনার মতো আরো হাজার হাজার ক্লায়েন্ট। আপনি যদি তার আশায় বসে থাকেন যে ভাই এই প্রোডাক্টটার প্রাইস বের করে দেন, এই প্রোডাক্টটার ডিটেলস বের করে দেন, যেটা আপনিই পারতেছেন চেষ্টা করলে, তার আশায় বসে থাকলে আপনার হয়তো 1 দিন 2 দিন পার হয়ে যাবে। কারণ আপনার মতো এমন কাস্টমার তার অভাব নাই। সে মানুষ একজন, বা মানুষ ধরেন 10 জন সাপোর্টে, সে এত হাজার হাজার কাস্টমারকে সাপোর্ট দিতে তার টাইম লাগবে। কিন্তু আপনি চাইলে, আপনি চেষ্টা করলে আপনি নিজেই সব বের করতে পারতেছেন, কোনটার দাম কত, কোনটা কত পিস মিনিমাম অর্ডার করা যায়, কোন প্রোডাক্টের ডিটেলস কি, কোনটা যদি ফ্যাব্রিক আনেন কোনটা কোন ফ্যাব্রিক, লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু, সব কিছু ওইখানে ডিটেলসে লেখা থাকে। সো আপনার একটু ঘেটে এগুলো বের করতে হবে। ওই আবারও যেটা চলে আসে একটু রিসার্চ করতে রিসার্চ। পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসা দেন তো আপু, আমরা যখন চায়না থেকে প্রোডাক্ট আনবো, তো আমরা নর্মালি জানি চায়না থেকে প্রোডাক্ট আনতে লাইসেন্স লাগে,
যারা আনে আর কি। সো আমি তো এটা এজেন্সি থ্রুতে আনবো, আমার তো কোনো লাইসেন্স থাকা দরকার আছে কি? জি না ভাইয়া, যদি আমরা এজেন্সি থ্রোতে আনি তাহলে আমাদের কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। যা যা লাইসেন্স দরকার এগুলো সব ওই এজেন্সিরাই হচ্ছে ক্যারি করে বা ভ্যারি করে। সো আমাদের এখানে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা বেসিক প্রশ্ন চলে আসে এখানে, সেটা হচ্ছে মিনিমাম কত টাকা হলে আমার কাছ থেকে তারা অর্ডার নেবে? বা যেহেতু আমি যে নতুন, আপনি তো শুরু করছেন 5,000 টাকা দিয়ে, আমার কাছে আছে হয়তো ধরেন 2,000 টাকা, কথার কথা। সো মিনিমাম কত টাকা প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমি আনতে পারবো? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, আমি যখন স্টার্ট করছি সালটা ছিল 2022, এখন 2025। 2022-এর 5,000 টাকা আর 2025-এর 5,000 টাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো এখন আপনি 5,000 টাকা দিয়ে আমার মনে হয় শুরু করাটা সম্ভব হবে না, একটু কষ্ট হবে। হ্যাঁ সম্ভব হবে, যদি আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে, আপনার একটা পাবলিক পরিচিতি থাকে, যেটাকে আমরা বলি ফেস ভ্যালু বা পাবলিসিটি থাকে, বা ধরেন সেলটা যদি আপনি করতে জানেন তাহলে আপনি আনতে পারেন। কিন্তু টোটাল প্রসেসটাই যদি আপনার জানা না থাকে, নতুন হন, তাহলে এইটা আপনার জন্য অনেক কষ্ট হবে। অ্যান্ড এইটা আমার মনে হয় না যে ডিপেন্ড করে যে 50,000 টাকাই ইনভেস্ট করতে হবে, 1,00,000 টাকাই ইনভেস্ট করতে হবে। ওই এজেন্সিগুলো আপনাকে কম অ্যামাউন্টে, লাইক 10,000, 5,000, 20,000 এমন অ্যামাউন্টের প্রোডাক্ট তারা এনে দিবে। কিন্তু হয়তোবা তাদের কিছু ক্রাইটেরিয়া বা তাদের কিছু এইখানে অপশন থাকে, এইটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, যেহেতু আমি এজেন্সি থ্রুতে প্রোডাক্ট আনাই না। আচ্ছা, মানে পয়েন্ট হলো, আমার যদি 5,000 টাকার প্রোডাক্টের ডিমান্ড থাকে, ফর এক্সাম্পল এমন হইতে পারে না যে আমি হয়তো পার্সোনালি আমার জন্য কিছু একটা আনতেছি, ব্যবসা করবো না, ওদেরকে বললো তো এনে দিচ্ছে আমাকে, তাই না? আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা হচ্ছে কি, যেগুলো হোলসেল প্ল্যাটফর্ম তারা 1 পিস 2 পিস প্রোডাক্ট আনে না, বাট যারা রিটেল মেবি তারা আনে। আর চাইনিজ অ্যাপ যেগুলো থেকে আমরা পারচেস করি, এইখানেও ডিফারেন্স আছে। চাইনিজ অ্যাপ যেটা হোলসেল অ্যাপ, সেখান থেকেও 1 পিস 2 পিস পারচেস করা যায় না। 1 পিস 2 পিসের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে পারচেস করতে হয়। দুইটা একদমই ডিফারেন্ট সেক্টর। ওকে, গট ইট। সো পয়েন্ট যেটা দাঁড়ালো সেটা হলো, আমি যখন ব্যবসার পারপাজে আনবো আমার কাছে মাল্টিপলই আনতে হবে। সো আপনি যেটা একটা অনুমান দিলেন যে 5,000, 10,000, 15,000, 20,000 টাকার প্রোডাক্ট চাইলে আনা যায়, বাট কিছু হয়তো কন্ডিশন থাকতে পারে। মানে জিনিসটাকে আমি সিম্পল ভাষায় যদি বলি, আমি অল্প টাকার প্রোডাক্ট আনলে হয়তো আমার কস্টিংটা একটু বেশি আসতে পারে, স্বাভাবিক। ইয়েস ডেফিনেটলি। এখন আমি সেম প্রোডাক্ট আনতেছি 100 পিস, আপনি সেটা আনবেন 3 পিস। অবশ্যই আমার 100 পিসের যে দাম আপনার 3 পিসের, অবশ্যই আমার 100 পিসের যে দাম আপনার 3 পিসের দাম সেটা একটু বেশি পড়বে, রাইট? আচ্ছা, সো এটা তো গেলো একটা ওয়ে, যে আপনি দুইটা ওয়ের কথা বলতেছিলেন যে কেউ যদি চায়না থেকে প্রোডাক্ট আনতে চায়, দুইটা ওয়ে আছে। সেকেন্ড ওয়েটা কি? আরেকটা ওয়ে যেটা হচ্ছে, আপনার যদি পরিচিত কেউ চায়নায় থাকে, সে যদি রাজি হয় যে আপনি সব কিছু করে দিবেন, সোর্সিং, অ্যাড টু কার্ট অ্যান্ড এভরিথিং, যা যা প্রয়োজন পারচেসের আগ পর্যন্ত, সে শুধু আপনার পেমেন্টটা করবে, পারচেস করবে, তার কাছে প্রোডাক্ট আসবে, সে আপনার প্রোডাক্টগুলো কোনো শিপিং কোম্পানির মাধ্যমে, বা তার যদি কোনো শিপিং কোম্পানি থাকে তার মাধ্যমে, সে আপনার প্রোডাক্টগুলো আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। আচ্ছা, আমি আর একটু বুঝি জিনিসটা। লাইক ধরেন আমার কোনো, আমি ধরেন চাইনিজ কোনো একটা ওয়েবসাইটে গেলাম, এটাও আমরা রিসার্চ করে জেনে নিব কী ওয়েবসাইট। চাইনিজ কোনো একটা ওয়েবসাইটে গেলাম, গিয়ে আমি অ্যাড টু কার্ট করে দিলাম। লাইক ধরেন আমি এই 500টা প্রোডাক্ট নিব, অ্যাড টু কার্ট করলাম। সো অ্যাড টু কার্ট করার পর আমি যেটা করলাম, আমার অ্যাকাউন্টটা আমার ওই যে চাইনিজ ফ্রেন্ডকে দিলাম। আমার চাইনিজ ফ্রেন্ড অ্যাকাউন্টে ঢুকলো, সে তার অ্যাড্রেসে, তার পেমেন্ট মেথড ব্যবহার করে তার অ্যাড্রেসে সে শিপমেন্টটা নিয়ে নিল বা ডেলিভারিটা নিয়ে নিল। সো ডেলিভারিটা নেওয়ার পর, যেহেতু সে আমার ফ্রেন্ড, সে যেটা করবে, টাকা তো ডেফিনেটলি তাকে হয়তো আমি এখান থেকে পাঠিয়ে দিব কোনো না কোনো ওয়েতে। সো সে ডেলিভারিটা পাওয়ার পর সেটা কোনো শিপিং এজেন্টের মাধ্যমে জিনিসটা বাংলাদেশে পাঠাবে, অ্যান্ড আমি হয়তো এটা এয়ারপোর্ট থেকে কালেক্ট করবো, বা হয়তো আমার আমার বাসার ঠিকানা চলে আসতে পারে। সো এই তো না? জি 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 ওকে জি জি, ওকে। এইটাই হচ্ছে প্রসেস। অ্যান্ড এর বাহিরে আপাতত কোনো প্রসেস নাই। হয় আপনার বাংলাদেশের কোনো এজেন্টের হেল্প নিতে হবে, অথবা যদি চায়নায় কেউ আপনার থাকে, সে যদি অ্যাগ্রি হয় আপনাকে হেল্প করবে, তার কাছ থেকে আপনার হেল্প নিতে হবে। আচ্ছা, এখন এজেন্টের মাধ্যমে আনা আর ডিরেক্ট আমার চায়নার বন্ধুকে দিয়ে আনা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, দুইয়ের মধ্যে যেটা পার্থক্য, আমি ডিরেক্ট চাইনিজ অ্যাপে দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের প্রাইসটা কত। এখানে সে আমার কাছ থেকে কিছু হিডেন করতে পারতেছে না। আর এজেন্ট আপনাকে বাংলা টাকায় প্রাইস দেখাচ্ছে, এখানে হয়তো বা তার কিছু অ্যামাউন্ট এইখানে প্রফিট থাকবে, অবশ্যই এটা তার বিজনেস। এখন চাইনিজ, সাপোজ আমরা ধরি চাইনিজ অ্যাপে একটা প্রোডাক্টের দাম 30 টাকা,
এইটা বাংলাদেশি যে ওয়েবসাইটটা ওইটাতে 40 টাকা, তো 10 টাকার একটা গ্যাপ, এইটাই, বেশি কিছু না। আপু আপনি তো একটু আগে আমাকে বলছিলেন যে আপনি 5,000 দিয়ে শুরু করছেন, পরে 1 লাখ টাকার প্রোডাক্ট আপনি আনছেন, এবং একটা পরে আমাকে গিয়ে বলছেন আপনি 15 লাখ টাকার প্রোডাক্টও আনছেন। সো এই যে দেখেন, আপনার হয়তো একটা বন্ধু আছে চায়নাতে, আপনি ডিরেক্ট 15 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে চলে আসতেছেন। আর আমার হয়তো কোনো বন্ধু নাই, আমি কি করতেছি, কোনো একটা এজেন্টের মাধ্যমে আনতেছি। তো যখন আমি এজেন্টের মাধ্যমে আনতেছি, এজেন্ট যেভাবে এনে দিচ্ছে আমি সেভাবেই প্রোডাক্টটা পাচ্ছি। বাট ধরেন আমিও এখন চাচ্ছি যে আপনি যেমন 15 লাখ টাকার প্রোডাক্ট আনেন, সো আমিও চাচ্ছি এরকম 15 লাখ টাকার প্রোডাক্ট চায়না থেকে আমি কোনো এক বন্ধুর মাধ্যমে আনবো আমার দেশে। আমার এখন নাম্বার ওয়ান প্রশ্ন, কোনো ওয়ে আছে কিনা বন্ধু বানানোর? আমি জানি না, থাকতে পারে, নাম্বার ওয়ান। বা এমন কোনো লোক বা কোনো ব্যবসা চায়নাতে আছে কিনা যারা এই কাজটা করে দেয়। নাম্বার টু হচ্ছে, এই যে এতগুলা প্রোডাক্ট আসবে, এগুলো কি এয়ারে আসে নাকি শিপে আসে? শিপে আসলে কেমন খরচ পড়ে, এয়ারে আসলে কেমন খরচ পড়ে, শিপে আসলে কেমন সময় লাগে, এয়ারে আসলে কেমন সময় লাগে? ওকে ভাইয়া, তো আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে চায়নাতে বন্ধু বানানো যাবে কিনা। যাবে। এখন বন্ধুটা আপনার যাচাই বাছাই করে বানাতে হবে। চায়নাতে অনেক বাঙালি আছে যারা স্টাডি পারপাসে গেছে বা জব পারপাসে গেছে, তাদের সাথে কানেক্ট হয়ে আপনি তাদের সাথে ফ্রেন্ডশিপ করে বা তাদের সাথে গুড একটা রিলেশনশিপ মেক করে আপনি তাদের মাধ্যমে শিপমেন্ট করাতে পারেন। কিন্তু এখানে কথা হচ্ছে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনার যাচাই বাছাই করে তার সাথে কথা বলে তার সাথে অনেক দিন কানেক্ট থেকে আপনার বুঝতে হবে যে সে কি আপনাকে হেল্প করবে নাকি আপনার সাথে স্ক্যাম করবে। এই গেল নাম্বার ওয়ান। এর মানে হলো আমরা যেটা করতে পারি, লাইক আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ খুঁজে দেখতে পারি এদের মধ্যে কার ছেলে, কার মেয়ে, কার ভাই, কার বন্ধু অলরেডি চায়নাতে আছে। সো আমার একটা রিলায়েবল সোর্স তৈরি হলো যে আমার বন্ধুর বন্ধু। হ্যাঁ, রাইট। পরিচিত যেন, অ্যাটলিস্ট এতটুকু যেন আপনি এনশিওর থাকেন যে সে আমাকে ধোকা দিবে না, আমার টাকা মেরে দিবে না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের প্রোডাক্টটা বাংলাদেশে আমরা ইয়ারে আনবো নাকি শিপে আনবো। এখন শিপে আনলে অবশ্যই কস্টিং খুবই কম, কিন্তু শিপে আপনার বাল্ক কোয়ান্টিটিতে আনতে হবে। হিউজ প্রোডাক্ট আনলে আপনি শিপে শিপিং করাতে পারবেন, আদারওয়াইজ শিপে অ্যালাউ না। এখন 5,000 টাকার প্রোডাক্ট আপনি শিপে আনতে পারবেন না, 10,000 টাকার প্রোডাক্ট আপনি শিপে আনতে পারবেন না, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আনতে হবে আপনার। অ্যান্ড ইয়ারে আপনি 5,000 টাকারও আনতে পারবেন, 10,000 টাকারও আনতে পারবেন, একটাও আনতে পারবেন, কিন্তু ইয়ারে একটু কস্টিংটা বেশি। ওকে, শুরুতে যেহেতু আমার কাছে আসলে ফান্ডিং নাই, আমি তো শুরুই করছি হয়তো 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে। সো 30,000 টাকা দিয়ে যে প্রোডাক্ট আমি পাবো এটা তো আমি শিপ আনতেই পারতেছি না, তার আমার শিপ অপশনটা এই মুহূর্তে নাই। আর ইয়ারে আনলে একটু কস্টিং পড়লো, এটাই আমার অনলি অপশন রাইট নাও। অ্যান্ড শিপে টাইমটা লাগে অলমোস্ট 2 মাসের মতো, 45 থেকে 60 দিন, এর বেশিও লাগতে পারে। অ্যান্ড ইয়ারে হচ্ছে 1 মাসের মধ্যে 15 থেকে 30 দিন, 1 মাসের মধ্যেই এসে যায় যদি কোনো প্রবলেম না হয় আর কি। আমাদের তো বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রবলেম চলতেই থাকে, সেই প্রবলেমগুলো না হলে 1 মাসের মধ্যে আপনার প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে চলে আসবে। ওকে, তো আপনি কি ইয়ারে আনেন? জি জি ভাই, আমি ইয়ারে আনি। ইয়ারে যখন আপনি প্রোডাক্ট আনেন, প্রোডাক্টগুলো কোথায় যায়? এয়ারপোর্টে? এয়ারপোর্টে আসে? জি, এয়ারপোর্টে আসে। এরপর দেন আপনি কি এয়ারপোর্ট থেকে আবার রিসিভ করেন প্রোডাক্টগুলো আলাদা? এয়ারপোর্ট থেকে শিপিং কোম্পানির হাতে যায়, দেন হচ্ছে শিপিং কোম্পানি আমাদের বাসায় ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, এখানে আবার শিপিং কোম্পানিও জি আছে। জি জি। আচ্ছা, এরা কি আপনার ওই চায়না থেকে প্রোডাক্ট আসার কোনো পার্ট না আপনি থেকে হায়ার করে রাখছেন? জাস্ট তারা চায়না থেকে যেমন পাঠাও একটা ডেলিভারি কোম্পানি, ফর এক্সাম্পল আমরা আমাদের বাসা থেকে নোয়াখালী একটা প্রোডাক্ট পাঠাবো, এখন মাধ্যম হচ্ছে পাঠাও, পাঠাওয়ের মাধ্যমে পাঠাইতে হবে। তেমন চায়না থেকে বাংলাদেশে আমি প্রোডাক্টটা আনবো, এর মাধ্যম এমনই একটা ডেলিভারি ওখানে একটা কোম্পানি। মাঝখানে একটা পাঠাও টাইপের জি কোম্পানি জি থাকে। জি, ওকে। পাঠাও টাইপের কোম্পানি, সে আমাদেরকে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে দিবে। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, যেখানে আপনি ভয় পাচ্ছিলেন আমি রিস্ক নিব কি নিব না, ওখান থেকে হঠাৎ করে আপনার এমন কি জাদু হইলো যে আপনার ভয় টয় সব চলে গেল, আপনি 15 লাখ টাকা ইনভেস্টমেন্টে চলে আসলেন? ওকে, এই ব্যাপারটা একটু মজার অ্যান্ড ইন্টারেস্টিং। তো যখন আমি ওই যে বললাম বিয়ের পর আমার টার্নিং পয়েন্টটা হয়, তো বিয়ের পর প্রথম রোজার ঈদে আমার ওই প্রথমবার 7.5 লাখ টাকা সেল হয়। ঈদে? ঈদে, হ্যাঁ, এক ঈদে। রোজার মাসটাতে? হ্যাঁ, অ্যান্ড কোনো প্ল্যান ছাড়া, আমি প্ল্যান করি নাই যে আমি এত লাখ টাকা সেল করব। অ্যান্ড আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি, আমার বিজনেসটা টোটালি হচ্ছে শখের বশে বলতে পারেন, সময় কাটানোর জন্য বলতে পারেন। এটা আমি সার্ভাইভ করার জন্য করি না, স্টিল নাও সার্ভাইভ করার জন্য করতেছি না। আমার বাবা মা, আমার হাজব্যান্ড, তারাই এনাফ আমার জন্য। অ্যান্ড
আমার মনে হয় যে একটা মেয়ের বাবা মার হাজবেন্ড যদি ভালো হয়, সাপোর্টিভ হয়, ওই মেয়ের লাইফে আসলে টাকা পয়সার প্রয়োজনই হয় না, তারাই তাকে সাপোর্ট করবে। অ্যান্ড এখন আমার কাছে আসলে এই টাকা পয়সা ব্যবসা এগুলো বিলাসিতা, এগুলো আমার না হইলেও হয়। ইয়েস, এখন এইটা আমার কাছে খুবই প্রাউডের। অ্যান্ড মানুষ আমাকে চিনতেছে, মানুষ এখন শুধু শপিং স্টলকে চিনে না, মানুষ এখন রাফাকেও চিনে। অ্যান্ড মানুষের আমার প্রতি খুবই কিউরিসিটি, আমার বিজনেস জার্নি। ইয়েস ডেফিনেটলি ভাইয়া। তো এই জিনিসটা আমার এখন খুব ভালো লাগে। অ্যান্ড এখন আমি এটাতে সিরিয়াস, কারণ আমার টিমটা বড় হয়ে গেছে। আমার এখন 21 জনের একটা টিম। মাস শেষে আমার প্রায় 1,65,000 টাকার মতো স্যালারি দিতে হয়। তো এখন আমার এটা সিরিয়াসলি না নিলে হয়তো বা অনেকের চাকরি চলে যেতে পারে, বা তাদেরকে আমি যদি বাদ দিয়ে দিই আমার কাছেও খারাপ লাগবে। অ্যান্ড আরেকটা ব্যাপার শেয়ার করি ভাইয়া, আমি এই টিমটাও আমি নিজেই ম্যানেজ করছি। অ্যান্ড নিজেই এই টিমটাকে আমি ধরতে পারেন যে একত্রিত করছি। কারণ যেহেতু আমরা এখানে সবাই মেয়েরা কিন্তু আমরা একসাথে কাজ করতে, একসাথে থাকতে একটু ঝামেলা হয়। তো আমার একটাই কথা ছিল আমার টিমকে, আগে তোমাদের ফ্রেন্ডশিপ করতে হবে, এরপর কাজ। আগে ফ্রেন্ডশিপ করো। একজন এক জায়গার, কেউ মাদারীপুর, কেউ হচ্ছে সিলেট, কেউ চিটাগং, জীবনে কেউ কাউকে দেখে নাই, কিন্তু তাদের বন্ডিং দেখলে আপনার মনে হবে ভাইয়া সবাই মনে হয় এক স্কুল থেকে পড়ে আসছে, এক কলেজ থেকে পড়ে আসছে। আমি তাদের মধ্যে আগে বন্ডিং ক্রিয়েট করছি, দেন তাদেরকে আমি বলছি যে ওকে এখন তোমরা কাজ করো। অ্যান্ড আমার পেজে এমন হয়েছে, এটা একটা অনলাইন বিজনেস, কেউ কাউকে দেখে নাই, কোনো কারণে যদি তাদের ছাড়তে হয়েছে বা আমার এখান থেকে লিভ নিতে হয়েছে, তারা কান্না করে এরপর আমার পেজ থেকে গেছে যে আপু আমি পরিস্থিতির শিকার। মানে কেমন হয়েছে যে কারো বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড অ্যাব্রোডে, তারও অ্যাব্রোডে চলে যেতে হবে, যে আপু আমি পরিস্থিতির শিকার, এর জন্য কন্টিনিউ করা পসিবল না, বাট আমি ছাড়তে চাচ্ছি না। সে বিদায় নেওয়ার টাইমে কান্না করে গেছে আমার পেজ থেকে। প্রাউড করার মতো ইয়েস একটা ইয়েস। আসলে অ্যান্ড ঘটনা। আরেকটা প্রাউডের ব্যাপার হচ্ছে ভাইয়া, আমার এখানে যারা জব করে সবাই আমার মতো স্টুডেন্ট, সবাই ম্যাক্সিমাম আমারই এইজের, এমনই হবে 25 মানে 30-এর নিচে সবাই। অ্যান্ড অনেক মানুষের ফার্স্ট জব হচ্ছে আমার এখানে, ফার্স্ট স্যালারি আমি দিছি। অ্যান্ড আরও একটা প্রাউডের মোমেন্ট হচ্ছে, আমার রোল ছিল ক্লাসে 44, অ্যান্ড আমারই এক ফ্রেন্ড, তার রোল ছিল 2, সে আমার এখানে জব করে, অ্যান্ড তার লাইফে ফার্স্ট স্যালারি আমি দিছি তাকে। অ্যান্ড সেও খুব প্রাউড, হ্যাঁ, অ্যান্ড সেও খুব প্রাউড যে রাফা তোর কাছ থেকে আমি আমার লাইফে ফার্স্ট স্যালারিটা নিছি, যদিও অ্যামাউন্টটা খুবই কম, বাট তার জন্য অ্যান্ড আমার জন্য এটা খুবই প্রাউডের। অ্যান্ড সে হচ্ছে আমার জীবনের নিঃস্বার্থ ফ্রেন্ড। আমরা তো ফ্রেন্ডশিপ করি স্বার্থের জন্য, বা এমনই হয় এখন আজকাল, বাট তার কাছে আমার কোনো স্বার্থ নাই, আমার কাছে তার কোনো স্বার্থ নাই, এর জন্য হয়তো বা ফ্রেন্ডশিপটা এত 15-16 বছর যাবত টিকে আছে। সো মাঝে মধ্যে খুবই প্রাউড ফিল হয় নিজের প্রতি। তো যেভাবে আর কি ইনভেস্টের অ্যামাউন্টটা বাড়ছে সেটা একটু বলি। ওই প্রথমবার আমি রোজায় 7.5 লাখ টাকা সেল করি, অ্যান্ড আমি খুবই হ্যাপি। অ্যান্ড আমার মধ্যে কনফিউশন টোটালি দূর হয়ে গেছে, জিরো কনফিউশন অ্যান্ড কনফিডেন্ট 100%। কনফিউশন উইমেন হয়ে গেছে কনফিডেন্ট Confident. উইমেন। আমি ভাবছি থাম্বনেল এটা দিয়ে দিব, কনফিউশন থেকে কনফিডেন্ট। কনফিডেন্ট চলে আসছে। এখন আমার অবস্থা এমন হয়েছে, আমাকে 4-5টা ব্যবসা ধরায় দিলে আমি করতে পারবো। রিস্ক নেওয়ার যেই হ্যাঁ, অ্যাবিলিটি চলে আসছে এখন, ইয়েস। রাইট। রিস্ক না নিলে লাইফে আসলে মজা নাই। রিস্কও একটা মজা আছে, অ্যান্ড রিস্ক নিয়ে লাইফে যা কিছু শেখা যায়, হাজার হাজার বই পড়ে সারা জীবন পড়ালেখা করেও সেটা শেখা যায় না, আমার ভিউ থেকে আর কি। অনেকের কাছে এটা ডিফারেন্ট হতেই পারে। তো ওই যে 7.5 লাখ টাকা সেল করছি, আমার আমার হাজব্যান্ডের বিজনেস আলাদা, আমার বিজনেস আলাদা, যার কারণে হচ্ছে আমার বিজনেসের টাকাটা টোটালি আমি আমার বিজনেসে আবার রোলিং করি, রিইনভেস্টমেন্ট করি। ইয়েস, আমি এটা আমার পার্সোনাল খরচে করি না বা প্রয়োজন হয় না। তো রোলিং করতে করতে তখন একটা ভালো অ্যামাউন্ট আমার কাছে হয়েছে। আমি কিছু টাকা রেখে, নামমাত্র কিছু টাকা, সাপোজ 1 লাখ টাকায়, আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা খেয়াল নাই, পুরা টাকাটা দিয়ে আমি বড় একটা শিপমেন্ট করাইছি, যে এবার আমি অনেক প্রোডাক্ট আনবো। আর এর মধ্যে আপনার কিন্তু অলরেডি হাতে আরো প্রোডাক্ট আছে, তাই ছিল, না? হ্যাঁ 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 ছিল। ব্যবসায় কখনো 100% স্টক ক্লিয়ার আপনার হবে না, কিছু থাকবে, থাকা অবস্থায় আপনার আবার আনতে হবে, এটাই বিজনেস। তখন যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি এবার আরও প্রোডাক্ট আনবো, তখন আমি এটাও সিদ্ধান্ত নিই যে আমি আইটেম বাড়াবো। তখন আমি ভ্যারাইটিস আইটেম অ্যান্ড ভ্যারাইটিস কালেকশন নিয়ে স্টার্ট করি। অ্যান্ড আমি যেটা ফিল করি, আমি যত কালেকশন বাড়াচ্ছি, যত আইটেম বাড়াচ্ছি, আমার সেল আরও তত বেশি বাড়তেছে। একটা আপু যখন
রিং কিনতে আসতেছে, আপু তখন চাচ্ছে ব্রেসলেট কি আছে, পেন্ডেন্ট কি আছে, আচ্ছা ব্যাগ কি আছে, তখন আমরা তাকে দিতে পারতেছি যে জি আপু আছে অ্যাভেলেবেল। অ্যান্ড শুধু অ্যাভেলেবেল না আপু, অনেক কালেকশন আছে, ব্রেসলেটের 100টা আইটেম আছে আপু, 100টা অপশন আছে আপনার কাছে, আপনি চুজ করতে পারেন। ব্রেসলেট ব্রেসলেটের 100টা আইটেম আছে আপু, আপনি চুজ করতে পারেন, 100টা থেকে আপনার একটা পছন্দ হবেই। তো ওইটা আমি মেনটেন যখন আস্তে আস্তে করা স্টার্ট করি, আমার বিজনেসটা জাস্ট বুম। ইয়াস, এইখানেই আমার টার্নিং পয়েন্ট। আমি যখনই অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করা স্টার্ট করি, তখন আমার বিজনেসটা মানে একদম স্কেল করা শুরু করে। অ্যান্ড ওই যে 7.5 লাখ, 7.5 লাখ থেকে নেক্সট মান্থে আমার 10.5 লাখ টাকা সেল হয়। অ্যান্ড ওই সাড়ে ইয়েস ইয়েস। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা অনেকে মানে আমরা ভাবি যে আসলে আহ, মানে যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের সমাজেও প্রচলিত থাকে যে আর্নিং তো কম, বিয়ে করলে হয়তো দুইজন চালাইতে পারবে না বা সেটেল হইতে পারবে না। বাট আমাদের ধর্মে কি বলা আছে যে বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। অ্যান্ড এটা আমার লাইফে একদম প্রুভেন। মানে আমার অ্যান্ড আমার হাজব্যান্ডের বিজনেসটা জাস্ট মুদ্রার এপিট আর ওপিট হয়ে গেছে আমাদের বিয়ের পর, আলহামদুলিল্লাহ। তখন থেকেই আমি এখন বিগ বিগ শিপমেন্ট করা শুরু করি। এখন আমার 15 লাখ 17 লাখ টাকা নিচে কোনো শিপমেন্ট হয় না, অ্যান্ড শুধু জুয়েলারিস। তাইলে বুঝেন ভাইয়া কত জুয়েলারিস কালেকশন আমি একসাথে আনি। ছোট প্রোডাক্ট, হ্যাঁ, অনেক প্রোডাক্ট, হাজার হাজার পিস প্রোডাক্ট। অ্যান্ড আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছি, এখন বিজনেস হচ্ছে টোটালি এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। ব্যবসা আপনাকে কেউ শিখাইতে পারবে না, ব্যবসা আপনি বই পড়েও শিখতে পারবেন না, আপনি এটা কন্টিনিউ করতে করতে ধাপে ধাপে আপনি শিখবেন। তো আমি যেটা শিখছি সেটা হচ্ছে যে যখন আমার বিভিন্ন ওকেশন সিজন থাকে লাইক ঈদ, রোজা, তখন আমি একটু দামি প্রোডাক্ট আনবো, যেমন ব্যাগ, একটু দামি ব্যাগ, একটু দামি জুতা। বাট যখন আমার রেগুলার সিজন, এখন কোনো সিজন চলতেছে না, পূজা শেষ, তো এখন আমি আনবো এমন প্রোডাক্ট যেটা সবাই কিনবে বা সবাই এটা কিনতে একবারের জায়গায় দুইবার চিন্তা করবে না, একটু ইউজফুল, বাজেট ফ্রেন্ডলি। এইটা আমি মেনটেন করার চেষ্টা করি। আমার ম্যাক্সিমাম অডিয়েন্স বা ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে স্টুডেন্ট, তো আমি চেষ্টা করি আমার প্রাইজিংটা যেন ওইভাবেই থাকে, আমার প্রোডাক্টগুলো যেন অমনই হয়, যেমন কেউ অফিসে গেল সে আমার প্রোডাক্টে ক্যারি করতে পারবে, কেউ কলেজে গেল, ভার্সিটিতে গেল, সেও ক্যারি করতে পারবে, আবার কেউ বিয়ের দাওয়াতেও গেল সেও ক্যারি করতে পারবে। তো আমার অডিয়েন্সটা বুঝতে হবে, অডিয়েন্স আমার যত বড় থাকবে আমি ব্যবসা করে তত মজা পাবো, অডিয়েন্স আমার যত কমে আসবে আমি ব্যবসা তত ছোট হবে, অডিয়েন্স বড় হইলে আমার ব্যবসা আস্তে আস্তে বড় হবে। বাহ! আমিও কিন্তু আপনার কাছ থেকে ব্যবসাপাতি শেখা শুরু করছি এবং আমি বেশ কিছু জিনিস শিখছি। লিটারেলি আমি শিখছি। সো আমরা ছোট একটা ব্যবসা নিয়ে কথা বলতেছিলাম, ৳৫,০০০ ব্যবসা। যেটা আমি দেখতেছি আস্তে, 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 আস্তে সে মানে প্রোডাক্টই কিনে আনতেছে ৳১৫,০০,০০০ মাসে বা ইম্পোর্ট করতেছে মাসে। সো এই যে ছোট ব্যবসাটা আস্তে, আস্তে বড় হইলো। এই ব্যবসাটা এখন কত বড়? লাইক এখন আপনি মান্থলি অন এভারেজ কেমন রেভিনিউ জেনারেট করতেছেন রাইট নাও? আচ্ছা, যদি আমি অ্যাভারেজ বলি, গত মাসেরটাই বলি, গত মাসে সেল হইছে 14.5 লাখ টাকা। অ্যান্ড তার আগের মাসে বলি, গত মাসে যেমন 14.5 লাখ সেল হইছে, তার আগের মাসে হইছে 9 লাখ টাকা। অনেক একটা গ্যাপ। এখন এটা থাকবে, এটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। ব্যবসায় 12 মাস আপনার সেল হবে না, 12 মাস আপনার 10-এ 10 থাকবে না, 10-এ 8 হবে, 10-এ 9 হবে, 10-এ 6 হবে, 10-এ 5 হবে, 3ও হইতে পারে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। এর আগের মাসে খেয়াল নাই ভাইয়া, অ্যাভারেজ এমনই কাছাকাছি, খুব ডাউন হয় না, কাছাকাছি থাকে, 19-20 হয়, তার মানে আমরা ধরে নিচ্ছি অন এভারেজে আপনি প্রত্যেক মাসে ৳১২,০০,০০০ মতো সেল 10 করেন। থেকে ১০ 12। থেকে ৳১২,০০,০০০। ওকে ফাইন। অ্যান্ড ব্যবসায় এইটা যদি অ্যাকসেপ্ট কেউ না করতে পারে যে আমার তো গত মাসে 12 লাখ টাকা সেল হয়েছে, তাইলে এই মাসে কেন আমি 9 লাখে নামলাম। সো আপনি তো ডেফিনেটলি ব্যবসা যখন মাস শুরু হয়, একটা টার্গেট তো আমাদের থাকেই যে গত মাসে আমার ৯,০০,০০০ হইছে। হয়তো আপনি পরের মাসে টার্গেট নিয়েছিলেন এই মাসে 20,০০,০০০ করবো। কারণ আমার টার্গেট অনেক বড় নেই। সো আপনি টার্গেট কিভাবে নেন, অ্যাচিভ কিভাবে করেন? আচ্ছা, টার্গেট প্রত্যেক মাসেই থাকে, বাট এখন টার্গেট কোনো মাসে ফিল আপ হয়, কোনো মাসে ফিল আপ হয় না। যে মাসে হয় সে মাসে তো আলহামদুলিল্লাহ হয়েছে, ওকে, পারছি। যে মাসে হয় না, কেন হয় নাই, প্রবলেম ফাইন্ড আউট করা স্টার্ট করে দেই।
আমি এইটা নিয়ে পড়ে থাকি না যায় হায় হয় নাই, আমি মানে সার্চ করা শুরু করি গ্যাপটা কোথায়, প্রবলেমটা কোথায়, আমার কোথায় গাফিলতি ছিল, বা আমার টিমের কোথায় গাফিলতি ছিল, বা আমার প্রোডাক্টে কি প্রবলেম কিনা, বা আমার মার্কেটিংয়ে প্রবলেম হচ্ছে কিনা, কন্টেন্টে প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম ফাইন্ড আউট করা স্টার্ট করি, প্রবলেম পাইও, অ্যান্ড ওইগুলা নিয়ে কাজ করা শুরু করি। অ্যান্ড দেখা যায় যে পরের মাসে 50% হইলেও ওই গ্যাপটা ফিল আপ হয়ে যায়। এখন যদি আমি বসে থাকতাম যে হইল না তো কি করব, কাকে জিজ্ঞেস করব, সমাধান কি, কোয়েশ্চেন যত আমি ভিতরে বানাবো বাড়তেই থাকবে, কিন্তু কোয়েশ্চেন বানায় লাভ নাই যদি আমি কোয়েশ্চেনগুলো সলভ না করি। অবশ্যই কোয়েশ্চেন মেক করতে হবে, অ্যান্ড কোয়েশ্চেন সলভ করার পিছনেও আমাদের টাইম দিতে হবে, ব্রেনটাকে খাটাইতে হবে। ওকে, ভালো একটা অ্যাপ্রোচ। আমি এই মাসে যদি লস করে ফেলি, লস তো না অ্যাকচুয়ালি, যদি আমি টার্গেটটা যদি ফিল আপ করতে না পারি বা আমার রেভিনিউটা যদি কম হয়, প্রফিটটা যদি মার্জিনটা একটু কমে আসে, পরের মাসে আমি ফাইন্ড আউট করা ট্রাই করি আসলে প্রবলেমটা কোথায় ছিল, এবং এই জিনিসগুলো খুঁজে বের করে এর পরের মাসে রিকভার করা ট্রাই করলে যেটা হয়, হয়তো 100% আমার ফুলফিল হয় না, 50% হইলেও আমি অ্যাচিভ করে ফেলতে পারি। আচ্ছা, সো যেহেতু টাকা পয়সার ব্যাপারে চলে আসলাম, এখন আমরা তো এতক্ষণ কথা বলতেছি শুধু আফাবু প্রফিট করে। আসলে কি আফাবু শুধু প্রফিট করে? হ্যাঁ, আমি জানি না, কারণ আমরা সব পডকাস্টে শুনি যে সবাই কোটি কোটি টাকা কামায়। এখন আমার যেটা প্রশ্ন সেটা হইলো, আপনি কি শুধুই কামাইছেন, কখনো কি লস করেন নাই? ওকে, সে লসগুলা কখন হইছে, কিভাবে হইছে, এবং প্রফিট হইলে আমরা যেমন হ্যাপি হই, ঠিক একইভাবে মানে প্রফিট হইলে আমাদের উপর ইম্প্যাক্টটা কম পড়ে, কারণ আমি তো প্রফিট করছি, আমি হ্যাপি, আমি পার্টি করতে চলে গেছি, আমি হয়তো কোথাও ট্রিট দিয়ে ফেলছি আমার টিমকে। বাট লস করলে কিন্তু এটা একটা মাইন্ডসেটের উপর অনেক প্রেশার আসে, তাই না? আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি। আমি এমনও অন্টারপ্রেনারকে দেখছি যে লস করে আপনার ওষুধ খাইতে, কি ওষুধ, ওই যে ফ্রাস্ট্রেশন দূর করার জন্য ওষুধ টষুধ খায়। সো লস করার একটা গল্প শোনান আমাদের, যে আপনি লসও করছেন। আচ্ছা ভাইয়া, ওকে। এখন আমি এমন একজন মানুষ, আমার লাইফে দুশ্চিন্তা আছে কিন্তু আমি দুশ্চিন্তা করি কম। আমি একটু আমার লাইফকে কম দিতে পছন্দ করি। যেমন আমার একটা দোষ, আমি খালি দোষ দিতেই আসি। এগুলা মানে আমার লাইফকে নিয়ে আমি কমপ্লেন একটু কম করি, আমি রিগ্রেটস কম করি। যেটা হইছে, এটা কামব্যাক করতে হবে, অ্যান্ড লস হবে, এটাই স্বাভাবিক। এটা আমি অনেক আগেই মাইন্ডসেট করে রাখছি যে এইটা ব্যবসা, এখানে লস হবেই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, অ্যান্ড এই লসটা কিভাবে রিকভারি করতে হবে সেটা নিয়ে আমার কাজ করতে হবে। এটা নিয়ে যদি আমি ধরে বসে থাকি, পরের মাসে আমার এর চেয়ে বেশি লস হবে। কিন্তু যদি আমি এটা রিকভারি করার চেষ্টা করি, তাহলে হয়তো বা এই লসটার কিছুটা হইলেও পরের মাসে আমার এটা রিকভারি হবে। অ্যান্ড লসের একটা গল্প বলি। একবার আমি এমনই একটা মগ আমার পছন্দ হয়েছে, কাচের মগটা চাইনিজ। এখন আমি এটা আনবো, পোস্ট করছি যে প্রি অর্ডার নিচ্ছি। অর্ডার আসছে, বেশি আসে নাই, 40-50টার মতো অর্ডার আসছে, কিন্তু মগটার প্রাইস একটু বেশি ছিল, 550 টাকা করে এক একটা প্রাইস ছিল। তো যদি 40-50 পিসও আমরা ধরি, মিনিমাম এখানে 50-60 হাজার টাকার প্রোডাক্ট, প্লাস এখানে আরও শিপিং চার্জ অ্যাড হচ্ছে। টোটাল ধরেন ভাইয়া 60 হাজার টাকার প্রোডাক্ট আমরা ধরলাম, 60-70 হাজার টাকার প্রোডাক্ট। আগে কখনো এই প্রোডাক্ট আমি আনিনি। প্রোডাক্ট যখন হাতে পাইছি, আনবক্সিং করতেছি, কাস্টমারকে ডেলিভারি করব, খুলে দেখি 95% মগ আমার ভেঙে চুরমার। হ্যাঁ, মানে এত বাজে অবস্থা, এগুলা তো ফিক্স করার কোনো ওয়ে নাই, প্লাস এগুলা ডেলিভারি দেওয়ারও কোনো ওয়ে নাই। এখন আবার প্রসেস, কি করব? অনেক ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে এখানে তো আমার বিরাট একটা লস, এখন আমার কি করা যায়। প্ল্যান বানাইলাম, সবাইকে কল দিব, আবারও সবাইকে কল দিব। হ্যাঁ, সবাইকে কল দিব, অন্য কাউকে দিয়ে কল দেওয়াবো না, আমি দিব। টিমে তো আরও অনেকে আছে, আমি কথা বলবো। আপু, এই সমস্যা হয়েছে, আপনার কাছে আপু 2টা আমরা অফার দিচ্ছি। নাম্বার 1, যদি আপনি এখন আমাদের থেকে যে অ্যামাউন্টটা অ্যাডভান্স করেছেন সেটা না নিয়ে ওই অ্যামাউন্টের কিছু একটা পারচেস করেন, আমরা আপনাকে সেটা ফ্রি হোম ডেলিভারি দিব। আপনার ডেলিভারি চার্জ লাগবে না, জাস্ট যে অ্যামাউন্টটা আমাদের কাছে অ্যাডভান্স করা আছে সেই অ্যামাউন্টের সমপরিমাণ আপনি জাস্ট কিছু একটা যদি পারচেস করতেন আপু, তাহলে এটা আমাদের জন্য একটু হেল্পফুল হতো। এটা হলো নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে, আপু যদি আপনি নেক্সটে কখনো কিছু পারচেস করেন, এই অ্যামাউন্টটা তো আপনার লেস হবেই, প্লাস আপনাকে আরও আমরা 10% ডিসকাউন্ট দেব।
অ্যান্ড ফ্রি ডেলিভারি দিব। এখন কিছু টাকা হইলেও আমার রাখতে হবে। আমি চাচ্ছি না যে একে তো লস হইছে, প্লাস ওই অ্যাডভান্সের টাকা যদি আমি রিফান্ড করি আমার আরও লস, কারণ ওই টাকা অলরেডি আমি খরচ করে ফেলছি, ওই টাকা আমার কাছে নাই। তখন সেম 95% কাস্টমার রাজি হয়েছে যে ওকে। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলি, আপনার বিজনেসে কমিউনিকেশন স্কিলস, কাস্টমারকে বা ক্লায়েন্টকে বা আপনি যাদের সাথে কাজ করবেন, সে হইতে পারে সাপ্লায়ার, হইতে পারে, ধরেন ব্যবসা করতে অনেক কিছু লাগে, মার্কার লাগে, পলি লাগে, বাবল পেপার লাগে, কার্টুন লাগে, অনেক কিছু লাগে। এগুলা যারা বিক্রি করে তাদের সাথে আপনার যদি গুড একটা রিলেশনশিপ হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, আপনি যদি তাদের সাথে কমিউনিকেশনটা ভালো মতো করতে পারেন, তাদেরকে কনভিন্স করার মতো যদি আপনার ক্যাপাসিটি থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। এখন আমি যদি ভাবতাম যে হ্যাঁ ভেঙে তো গেছে, এখন আমার তো টাকা ফেরত দেওয়া ছাড়া উপায় নাই, আমি যদি কাস্টমারকে এগুলা বলি তারা তো আমাকে ছ্যাঁচড়া ভাববে, ভাবতেই পারতাম আমি, তখন কিন্তু তাইলে আমার ওই নিজের পকেট থেকে টাকাগুলা দিতে হইতো কাস্টমারকে, অ্যান্ড তারা নিয়ে নিত। কিন্তু একটু চেষ্টার কারণে, একটু ট্রিক্স খাটানোর কারণে কিন্তু লাভও হয় নাই, লসও হয় নাই, লস হইছে বাট লাভ হয় নাই, কিন্তু ওই টাকাটা আমার রিফান্ড করতে হয়নি। সো এইগুলো আসলে একটু নিজে থেকে মেনটেন করতে হবে, কমিউনিকেশন স্কিলস। দেন হচ্ছে কনভিন্স করা খুবই ইম্পর্টেন্ট, সেটা হোক ক্লায়েন্ট, হোক আপনি যাদের সাথে কাজ করতেছেন, সাপ্লায়ার বা হুএভার, যে কেউ। কনভিন্স করার চেষ্টা বা কনভিন্স করার যে স্কিলটা, এটা আপনার মধ্যে থাকলে আপনি লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে, এখানে আপুর সাথে যেটা হয়েছে আমি বলি, সেটা হইলো প্রথমত ওনার কাপ তো পড়ছে ভাঙা, এটা তো গেছে, শেষ, আল্লাহ হাফেজ। বাট উনি যেখানে প্রফিটটা করে ফেলছে কীভাবে দেখেন, মানে প্রফিট তো করে নাই, মানে লস রিকভার করে ফেলছে কীভাবে দেখেন। ফর এক্সাম্পল, ওনার কাছে ওনার কাস্টমারদের 2,000 টাকা বা 1,000 টাকা করে অ্যাডভান্স করা ছিল। এক্সাম্পল, উনি যেটা করছে 1,000 টাকা সমপরিমাণের প্রোডাক্ট বিক্রি করে দিয়েছে। এখন উনি যে প্রোডাক্টগুলো বিক্রি করছে, নর্মালি আমরা আমাদের কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, যে আমরা 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আনলে এটা আমরা 400 টাকায় বিক্রি করি। কেন বিক্রি করি 400 টাকা 500 টাকা? কারণ আমরা জানি এটার পিছনে আমার মার্কেটিংয়ের খরচ আছে, অপারেশনের খরচ আছে। এখন ওনার যেটা হয়েছে দেখেন, উনি কাস্টমারদেরকে যে 1,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, 1,000 টাকা সমপরিমাণের প্রোডাক্ট যখন দিয়ে দিছে, এই প্রোডাক্ট নর্মালি ওনাকে অ্যাড চালাই বিক্রি করতে হইতো। তার মানে দেখা যেত কি, ওনার এক একটা প্রোডাক্টে 50, 60, 70, 80 টাকা, 100 টাকাতে অ্যাডেই চলে যেত। এই যে দেখেন, ওনার 100 টাকা অলরেডি কি সব থেকে সেভ হওয়া শুরু হয়েছে, এটা ওনার জন্য প্রফিট। এবং এই 100 টাকা করতে, এই 100 টাকা রিকভার করছে কীভাবে? ওই যে ধরেন এই 2,000 টাকাতে আমার একটা কাপ ভাঙছে, 100 টাকা রিকভার অলরেডি। আবার 2,000 টাকা কাপ যেটা ভাঙছে, এটা তো কেনা 2,000 টাকা না, এটা হচ্ছে ওটা কেনা 500 টাকা। তাহলে 100 টাকা অলরেডি আমার রিকভার, আর থেকে 400 টাকা। আবার এদিকে উনি যে প্রোডাক্টটা বিক্রি করে দিল 100 টাকার পরে 400 টাকা, 300 টাকা লাভ হইল না, আবার 300 টাকা হয়ে গেল লাভ। এইভাবে উনি বেসিক্যালি রিকভার করছে, তাই তো, ব্যালেন্স করছে। সো আমাকে ভালো লাগছে জিনিসটা, যে আমার একটা প্রোডাক্ট গেছে, ভাঙছে, আমার হাতে দুইটা অপশন ছিল ভাই। এক হচ্ছে ভাই নিয়ে নেন রিফান্ড, আমি সরি প্রোডাক্ট এনে দিতে পারি নাই। আরেকটা হচ্ছে আমি হ্যাঁ সরিই বলবো, বাট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে সরি বলবো, যে ভাই সরি, বাট আপনাকে আমি ছাড়তেছি না, কোনো না কোনোভাবে আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট দিব, বা আপনার টাকাটা আমি রেখে দিব, কনভিন্স করছি ভাই, পরের বার আপনি নেন, যেহেতু আপনি আমার রেগুলার কাস্টমার, আপনি নেবেন কিছু না কিছু আমি জানি। সো ভেরি মাচ, মানে ভেরি গুড অ্যাপ্রোচ, ভেরি গুড অ্যাপ্রোচ। তো আমার মনে হয় এটা শুধু আমাদের এই পডকাস্ট শুধুমাত্র, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি ফার্স্টে যেটা কনসেপ্ট ছিল যে যারা নারী উদ্যোক্তা হতে চায় তারা আমাদের এই পডকাস্ট থেকে উপকৃত হবে, এটা আমি ফার্স্টে ভাবছিলাম। বাট পয়েন্ট যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে অলরেডি ব্যবসাপাতি করতেছে অসংখ্য মানুষ আমাদের এই পডকাস্ট থেকে উপকৃত হবে অ্যান্ড হচ্ছে। ওকে, আমরা একটা নেক্সট টপিকের দিকে যাবো, সেটা হচ্ছে আপনি 2-3টা জিনিস আমাদেরকে বলছেন। যে এক্সাম্পল, আমি একটু আগে যেটা বললেন যে আপনার কাছে একটা কাপ দেখে মনে হয়েছে এটা মনে হয় ভালো বিক্রি হইতে পারে। এর আগে আপনি বলছেন আপনি স্নিকার্স আনছেন এবং ওখানেও কাহিনী হয়েছে আপনার। সো এই যে দেখেন, আপনি কাপ আনছেন, স্নিকার্স আনছেন, বা আপনি আপনার যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে এগুলো আনতেছেন, এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হইলো, কারণ আপনি দেখেন, আপনি যখন স্নিকার্স আনছেন আপনি প্রি অর্ডার নিয়েছেন, প্রি অর্ডার পাইছেন। আপনি যখন কাপ আনছেন আপনি প্রি অর্ডার নিয়েছেন, প্রি অর্ডার পাইছেন। তার মানে কি, আপনি সামহাও একটা ডিমান্ড বুঝছেন যে আমার অডিয়েন্স এই জিনিসটা নিতে পারে। এর প্রোডাক্ট রিসার্চের একটা ব্যাপার আসলে চলে আসে দিন শেষে, যে কোন প্রোডাক্টটা আনবো, কোনটা আনবো না, কোনটা আনলে হিট করবে, কোনটা আনলে হিট করবে না, কোনটা আনলে আমার অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। আমার কি অডিয়েন্সকে বোঝা লাগবে যে অডিয়েন্স কী চায় সেটা আনবো, নাকি কোনটা আনলে আমার অডিয়েন্স কিনতে পারবে, কোনটা আসলে বোঝা উচিত, বা প্রোডাক্ট রিসার্চটা কীভাবে করতে পারি?
ওকে, প্রোডাক্ট রিসার্চটা এখন আমি আমার প্রোডাক্টটা যেভাবে রিসার্চ করি, আমি চিন্তা করি আমি কি এটা পরবো, আমি কি এটা একটা বিয়ের দাওয়াতে গেলে পরবো, ক্যারি করব, বা আমি কি এটা ঈদে ক্যারি করব। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বা আমি আমার পার্সোনাল জিনিসটা আগে দেখি যে আমি রাফা কি এই জুয়েলারিটা টাকা দিয়ে কিনবো। মানে আপনি নিজেকে এজ এ কাস্টমার হিসেবে কনসিডার করেন? আমি আগে নিজের দিক থেকে চিন্তা করি যে আমি কি 400 টাকা দিয়ে একটা পেন্ডেন্ট কিনবো, এই পেন্ডেন্টটা তখন মনে হয় যে না সুন্দর অ্যান্ড ওকে কোয়ালিটি ভালো, লং লাস্টিংও হবে। আচ্ছা, দেন আমি ওইটা আনি অ্যান্ড কোয়ান্টিটিটা আমি কিভাবে মেনটেন করি। এখন এইটা এখন আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এইটা 100 পিস আনলে চলবে, এটা 200 পিস আনলে চলবে, এটা 500 পিস আনলে চলবে, এটা ভাই 10 পিস আনলে আমার চালাইতে কষ্ট হবে। এখন আমার এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বাট প্রথম দিকে যেটা আমি আস্তে আস্তে আনতে আনতেই শিখছি। এটা আমাকে আসলে কেউ শেখায় নাই, বা এটা আসলে ওইভাবে শেখা পসিবল কিনা আমি জানি না। ওই আর কি একটা জার্নির মধ্য দিয়ে আর কি এটা আমার শিখতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে মানে আমি এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি বিকজ আমি দেখতেছি আপনার প্রোডাক্টটা না মানুষ অ্যাকসেপ্ট করতেছে। তার মানে সামহাও আপনার একটা ফ্যান বেস তৈরি হইছে, অথবা আপনার ব্র্যান্ডের একটা ফ্যান বেস তৈরি হইছে, অথবা আপনার প্রোডাক্টের ফ্যান বেস তৈরি হইছে। যেকোনো একটা, হয় মানুষ আপনাকে পছন্দ করতেছে, নয়তো আপনার প্রোডাক্টের কোয়ালিটি এতটাই ভালো যে মানুষ বারবার ফিরে ফিরে আসতেছে, নয়তো আপনার ব্র্যান্ডটা সামহাও মানুষকে কানেক্ট করছে। সো আপনার কাছে কি মনে হয় যে আপনার এই যে গ্রোথ, এই গ্রোথের পেছনে আসলে কোন জিনিসটা বেশি ট্রিগার করছে? প্রোডাক্টের কোয়ালিটি, নাকি আপনার ফেস ভ্যালু, নাকি আপনার কন্টেন্ট, কোনটা? ওকে, তো আমার বিজনেসে ফার্স্ট যেটা গ্রো গ্রো করার পিছনের রিজন সেটা হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটি। আমার প্রোডাক্ট মানে আমার প্রোডাক্ট সম্পর্কে এখন একটু বলি। আমার প্রোডাক্ট হচ্ছে স্টেইনলেস স্টিল জুয়েলারিস, মানে এটা লং লাস্টিং হবে, 2-3 বছর কালার কোনো প্রবলেম হবে না, অনায়াসে ইউজ করা যাবে। অ্যান্ড আমি চুজ করছি গোল্ডেন কালার। এটার মধ্যে দুইটা কালার আছে, গোল্ডেন অ্যান্ড সিলভার। আমার গোল্ডেন চুজ করার একটা রিজন হচ্ছে আমাদের বাঙালিদের স্কিন টোনের সাথে গোল্ডেনটা যায়, বা আমরা স্বর্ণ পছন্দ করি, স্বর্ণের কালারটা আমাদের একটু ভালো লাগে, পছন্দ করি। আর যারা বিদেশি আছে, যারা ফর্সা, তারা একটু, বা যারা একটু পশ, তারা একটু সিলভার জিনিস পছন্দ করে, একটু সিলভার জুয়েলারি, সিলভার অ্যাক্সেসরিজ এগুলা। তো সিলভারটা আমাদের সাথে যায় না, একটু বেমানান লাগে, গোল্ডেনটা যায়। অ্যান্ড আমার প্রোডাক্টের কারণেই মানুষ অ্যাকচুয়ালি আমার পেজকে পছন্দ করা শুরু করছে। অ্যান্ড যেটা মানুষ আমাকে কিভাবে চিনে, মানুষ কিন্তু আগে আমাকে চিনতো না। এই শপিং স্টল পেজ কে চালায় বা কে ওনার, রাফাকে কেউ চিনতো না। চিনছে কখন, এটা একটা মজার ব্যাপার আমি বলি। আমার একটা পরিচিত আপু, আমার মেন্টর ছিল উনি আগে। তো ওই আপু আমাকে একদিন মেসেজ করলো যে রাফা তুমি তো ভালো করতেছো বিজনেসে, আমার একজন পরিচিত ভাইয়া আছে, উনি পত্রিকায় আর্টিকেল লিখে, তুমি কি তোমার আর্টিকেলটা বা তোমার জার্নিটা কি শেয়ার করতে চাও কিনা। আমি বলছি ওকে আপু, নো প্রবলেম, আমি হালকাভাবেই নিছি। তো ভাইয়া আমাকে কোয়েশ্চেন লিস্ট পাঠাইছে যে আপনি, মানে ফর্ম ফিল আপের মতো, আপনি এটা ফিল আপ করে দেন, প্লাস আপনার এই ডকুমেন্টগুলো লাগবে, আপনি এগুলোর সাথে দিয়েন। তো আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যাগেনস্টে সব দিছি, অ্যান্ড সব কিছুই রিয়েলি দিছি। অ্যান্ড যা যা ডকুমেন্ট লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট যা যা আছে, প্রুভমেন্ট, সব কিছু দেওয়া হয়েছে ভাইয়াকে। দেন এখন হচ্ছে পাবলিশ করবে। তো আমি তো এটা হালকাভাবেই নিছি, করবে তো কী হয়েছে, কত একটু নিউজ পাবলিশ হয়। তো আগের দিন ভাই আমাকে বলছে কালকে আপনার নিউজটা আজকের পত্রিকায় পাবলিশ হবে, আপনি সকাল সকাল একটু নজরে রাখেন। আমি ওকে, হালকাভাবেই নিছি। তো আমি তো ঘুমাই 4টা 5টা বাজে, আমি সকাল 7টা বাজে কেমনে নজর রাখবো। পরের দিন পাবলিশ হয়েছে আজকের পত্রিকায়, আজকের পত্রিকা নামে যে সংবাদ পত্রিকা আছে সেখানে পাবলিশ হয়েছে। অ্যান্ড পাবলিশ হয়েছে ওই ভোরে, আর আমি টের পাইছি দুপুর 3টায়, কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অ্যাক্টিভ হইতে হইতে আমার 2টা 3টা বাজছে। অ্যাক্টিভ হয়ে দেখি আমার ফ্রেন্ড, আমার রিলেটিভ সবাই শেয়ার করা শেষ যে আমাদের রাফা, আমাদের রাফা। অ্যান্ড এটা এতটাই ভাইরাল হয়েছে যে গুগলে এখন তাবাস্সুম মোস্তফা রাফা লিখলে আমার সব ডিটেলস, আজকের পত্রিকায় আর্টিকেলটা পাবলিশ করছে। অ্যান্ড এটা এত রিচ হয়েছে, এত ভাইরাল হয়েছে, এরপর অন্য অন্য পাবলিকেশন যারা আছে তারা হয়তো বা ওদের থেকে পারমিশন নিয়ে বা ওদের থেকে নিয়ে মডিফাই করে লিখছে। অ্যান্ড এটা ফেসবুকে এটা ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে, মানে এতই লেখালেখি হয়েছে গুগলে এখন আমার ডিটেলস চলে আসে, জাস্ট আমার নাম তাবাস্সুম মোস্তফা রাফা বাংলায় লিখলে। তো তখন
মানুষ চেনা শুরু করছে যে ও আচ্ছা এই রাফা, এই রাফার ব্যবসা এইটা, ও আমরা তো এই পেজ চিনি, শপিং স্টল, এই শপিং স্টলের ওনার রাফা আপু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তখন থেকে মানুষ চেনা শুরু করে রাফাকে। অ্যান্ড আগে কিন্তু আমার বিজনেসের পাবলিসিটি হয়েছে, দেন আমার পাবলিসিটি হয়েছে। আর এখন আমার ভালো প্রোডাক্ট প্লাস আমি, দুইটা মিলে মেবি এটা খুবই একটা গুড কম্বিনেশন। অ্যান্ড মানুষ দেখতেছে আমাকে খুবই পছন্দ করে, নেগেটিভিটি খুবই কম, নেগেটিভিটি থাকবেই স্বাভাবিক, তো নেগেটিভিটির পার্সেন্টেজটা খুবই কম, পজিটিভই অনেক বেশি। মানুষ অনেক কিউরিসিটি আমার প্রতি, আমার জার্নি, আমার স্টার্টিং, আমার আপস অ্যান্ড ডাউনস, এর জন্যই মেইনলি আমিও ভাইয়া এটা শেয়ার করার জন্য খুবই ইন্টারেস্টেড ছিলাম, বাট ওইভাবে শেয়ার করা হচ্ছে না যেহেতু একটা বিজি লাইফস্টাইল আমার, অ্যান্ড খুবই মেসড আপ। আমার বিজনেস খুবই গুছানো, বাট আমার পার্সোনাল লাইফ খুবই মেসড আপ। আমার ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। সো এই আর কি। ওকে, সো একটা বিজনেসের সাকসেস একটা এলিমেন্ট দিয়ে হয় না, যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো কম্বিনেশন অফ এলিমেন্টস। আপনি পার্সন রাফা, এটাও ইম্পর্টেন্ট ছিল, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, এটাও ইম্পর্টেন্ট ছিল, আপনার একটা পজিটিভ পিআর হয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট ছিল। তো সব কিছুর কম্বিনেশনে বেসিক্যালি আপনার বিজনেসটা বেশ ভালো গ্রো করছে। এবং আমি হোপ করবো যে আমাদের এই পডকাস্টটা আপনাকে একটা ভালো পজিটিভ পজিটিভ একটা ভাইব দিবে, আপনি এখান থেকে একটা পজিটিভ উইন্ড পাবেন। ইনশাল্লাহ ভাইয়া, জাস্ট আমি এখানে, আপনি আমার ফেভারিট মেন্টর, আপনার সাথে আমি কথা বলতে বসছি, কোনো ইন্টেনশন নাই, হোয়াট এভার যাই হোক, জিরো ভিউজ হইলেও আই হ্যাভ নো ইস্যু, আমি জাস্ট আপনার সাথে আড্ডা দিতে বসছি, দ্যাটস ইট। আমার যেটা অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে আমি তো একজন নারী উদ্যোক্তাকে খুঁজতেছিলাম যে যাকে দিয়ে আমি একটা পজিটিভ মেসেজ পাঠাইতে পারবো সোসাইটিতে যে ইয়েস উইমেন ক্যান ডু। কারণ আমাদের তো সোসাইটিতে এভাবেই আমরা বড় হই যে উইমেন, মেয়ে মানুষ ব্যবসাপাতি করবে, এটাই তো ও করবে সংসার। সো আমি এটাই বোঝাইতে চাচ্ছিলাম, হ্যাঁ ডেফিনেটলি সংসার আপনার থাকবে, এটা তো একটা প্রায়োর জিনিস, বাট পার্ট অফ লাইফ। সো পাশাপাশি ওয়াই নট একটা বিজনেস, পাশাপাশি ওয়াই নট ক্যারিয়ার, হ্যাঁ। সো এই মেসেজটাই বেসিক্যালি আমি দিতে চাচ্ছিলাম। সো আপু আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের খুব শেষের দিকে আছি। একদম লাস্ট স্টেজে এসে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, মানে জানতে চাই না, আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হইলো সাজেশন চাই। সাজেশনটা কেমন? ধরেন আজকে যে রাফা সে তো এক্সপেরিয়েন্স রাফা, আমি প্রত্যেক গেস্টকে প্রশ্ন আমি করি যে আজকে যে রাফা সে তো এক্সপেরিয়েন্স রাফা, সে 3-4 বছর একটা এক্সপেরিয়েন্স জার্নির মধ্য দিয়ে এসে আজকের রাফা হয়েছে। এবং আমি আমি যদি আজকের রাফাকে 5,000 টাকা দিই যে এই হইলো 5,000 টাকা, আপনি নতুন করে একটা বিজনেস শুরু করবেন, আপনার সাথে এখন দুইটা জিনিস আছে, এক হচ্ছে 5,000 টাকা, দুই হচ্ছে আপনার 3 বছরের এক্সপেরিয়েন্স। আপনি তো অনেক ভুল করছেন আগে, এখন কিন্তু আপনি সেই ভুলগুলো আর করবেন না। সো আপনি এখন এই ক্যামেরায় আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন যে আজকের রাফা যদি 5,000 টাকা পাইতো এবং 3 বছর এক্সপেরিয়েন্সকে নিয়ে নতুন করে এই বিজনেসটাকে সাজাইতো, সে কিভাবে সাজাবে? আপনি এইটা বললে আমার অডিয়েন্স সলিড একটা গাইডলাইন পাবে। ফাইন, তাহলে আমিও একটা ব্যবসা শুরু করতে গেলে এই হলো আমার 5,000 আর এই হলো রাফাপুর এক্সপেরিয়েন্স, আমিও শুরু করি। ওকে, ধরেন আপনার কাছে 5,000 টাকা আছে অ্যান্ড আপনি চান ব্যবসা করবেন, আমার মতো একটা ব্যবসা করবেন, ধরে নিলাম। এখন আপনাকে আমি যেটা বলবো, যে আমি সাজেশন দেওয়ার কেউ না, আমার এক্সপিরিয়েন্স খুবই কম, আমার নলেজও খুবই কম, মানে আমি যেটা ফিল করি বা আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই আমি আপনাকে বলি। আপনার প্রথমে একটা কিছু শেখা উচিত, একটা স্কিলস মাস্ট। এই 2025-26-এ আপনারা যারা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আমার মতো যারা ইয়াং আছেন, আমার থেকেও যারা ইয়াং আছেন, বা ধরেন আমার থেকে যারা বয়সে বড়ও আছেন, সবার জন্য একটা স্কিলস মাস্ট। আপনাকে একটা কিছু শিখতেই হবে, হোক সেটা অনলাইন মার্কেটিং, হোক সেটা ডিজাইনিং, হোক সেটা ভিডিও এডিটিং, হোয়াটএভার, একটা স্কিল আপনার গেইন করতেই হবে। ফার্স্টে আপনি বিজনেসে ইনভেস্ট করার আগে আমার সাজেশন থাকবে আপনি আপনার উপরই কিছু ইনভেস্ট করেন, কিছু আপনার স্কিলের উপর ইনভেস্ট করেন, কিছু আপনার কোনো একটা কিছু শেখার পিছনে ইনভেস্ট করেন, যেটা আমরা করতে চাই না। আমরা শুধু খুঁজি লাভ, আমরা শুধু টাকার পিছনে দৌড়াই। কিন্তু আপনি যদি আপনার নিজের উপর ইনভেস্ট করেন, একটা না একটা টাইমে আপনার টাকার পিছনে দৌড়াইতে হবে না, টাকা আপনাকে খুঁজবে। অপরচুনিটি মানুষের লাইফ চেঞ্জ করে দেয়। লাইফে বড় কিছু হতে বা আর্ন করতে, মানি জেনারেট করতে বেশি কিছু লাগে না, একটা অপরচুনিটি লাগে। অ্যান্ড অপরচুনিটিটা যদি আপনি ভালো কাজে ইউজ করতে পারেন, আপনার লাইফের টার্নিং পয়েন্ট সেখান থেকে। অ্যান্ড যদি অপরচুনিটি আপনি মিস করেন,
পাত্তা না দেন, গুরুত্ব না দেন, তাহলে চলে গেছে, মিস করে ফেলছেন। আগে শিখতে হবে, এরপর কিছু একটা করতে হবে। অ্যান্ড শিখলেন, শিখার পর এখন এইটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার বিজনেসে বা আপনার লাইফে। এখন ছোট পরিসরেই স্টার্ট করতে হবে, বড় পরিসরে স্টার্ট করা যাবে না, স্টার্টিংটা ছোটই হইতে হবে। ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, অনেক টাকা আছে, বাট আপনি শুরু করবেন কম দিয়ে। কারণ আপনাকে তো ওই যে ধারণ ক্ষমতা যেটা বলে, এখন আপনি তো নতুন, আপনার তো ধারণ ক্ষমতা নাই। আপনার কাছে কোটি টাকা আছে, আপনি কোটি টাকার ব্যবসা শুরু করবেন, এটা আপনার আগে বুঝতে হবে, জানতে হবে, তার সাথে টাইম স্পেন্ড করতে হবে। আপনি আপনার বিজনেসের সাথে, আপনার প্রোডাক্টের সাথে যত টাইম স্পেন্ড করবেন, আপনি তাকে তত গভীরভাবে চিনবেন। আর যত গভীরভাবে চিনবেন, আপনার জন্য সেলটা পানি ভাত হয়ে যাবে। ইজি, সেল কোনো ব্যাপারই না, ব্যবসায় সেল কোনো ব্যাপারই না, যদি আপনি ব্যবসা শুরু করার আগে এই জিনিসগুলো আপনি পার করে আসেন। এগুলো হচ্ছে বেসিক স্টেপ। এই স্টেপগুলো পার করে এরপর আপনার ব্যবসায় যাইতে হবে। ভাই, আরেকটা জিনিস কিন্তু আমার বিজনেস গ্রোতে আমাকে খুব হেল্প করছে, সেটা হচ্ছে আমার মেটা মার্কেটিং স্কিলস প্লাস সব কিছুরই বেসিক কিছু ধারণা। যেমন প্রথম যখন আমি পেজটা খুলি, আমি কিন্তু ডিজাইনারকে 5-6 হাজার টাকা দিয়ে কভার বা লোগো বানাই নাই। আমি কি করছি, আমার ক্যানভা জানা ছিল, খুবই বাজে এডিট বা বাজে ডিজাইন আমি করতাম, ওইটা দিয়ে আমি চালাইছি। আমার পেজের নামের সাথে রিলেভেন্ট প্রোডাক্টের সাথে একটা থাম্বনেল চুজ করে, মানে একটা টেমপ্লেট চুজ করে আমি জাস্ট মেরে দিছি, চলছে। তো তখন যদি আমি ওই ডিজাইনিংয়ে ইনভেস্ট করতাম, এখন কিন্তু আমার এক একটা লোগোর যে ডিজাইন করে, আমার ডিজাইনারও আছে এখন, তখন তো ছিল না, এখন ডিজাইনার আছে, ও ডিজাইন করে এগুলা। তখন কিন্তু আমাকে এই যে আমার ছোট ছোট নলেজ বা বেসিক নলেজগুলো আমাকে অনেক হেল্প করছে। অ্যান্ড মেটা মার্কেটিং স্কিলসটা থাকার কারণেই আমার বিজনেসটা অল্প সময় এত গ্রো করছে। কারণ ইউজুয়ালি আমরা যেটা দেখি, আমরা শুধু জানি আমাদের কাছে টাকা আছে, এই প্রোডাক্ট সম্পর্কে জানি, আমরা ব্যবসা করব। কিন্তু ব্যবসাটা তো আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে। এখন এইটা আমরা কিভাবে পৌঁছাবো, এটা আমাদের নলেজে থাকে না, বাট আমার ছিল। যার কারণে আমি আমার কিছু টাকা আমার মার্কেটিংয়ে দিছি, কিছু টাকা আমার প্রোডাক্টে ইনভেস্ট করছি। অ্যান্ড মার্কেটিংয়ে যখন আমি নিজেই নিজেরটা ইনভেস্ট করা স্টার্ট করছি, তখন দেখা যায় যে আমি বুঝছি যে টোটাল মার্কেটিংটা আমার আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, আরও কিভাবে বেটার করা যায়, আরও কি বার্ন করলে বেটার হবে, নাকি কন্টেন্ট ইমপ্রুভ করলে বেটার হবে, নাকি অডিয়েন্স চেঞ্জ করলে বেটার হবে। আমি সব বুঝতেছি অ্যান্ড আমি সব চেঞ্জ করতেছি, আপগ্রেড করতেছি। আরেকজনকে দিয়ে যদি আমি করাইতাম, আমার মতো তার আরও 50টা ক্লায়েন্ট আছে, সে নিজের মনে করে আমার ব্যবসাকে চালাবে না, তার ঠেকা পড়ে নেই। সো নিজেই মার্কেটিং স্কিলস যদি জানা থাকে, আপনার জন্য বিজনেসটা অনেকটা ইজি হবে। তবে মার্কেটিং ইজ এ পার্ট অফ বিজনেস, ইটস নট টোটাল বিজনেস। সো এই পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন 2025 অ্যান্ড 26 সালে, তাদের জন্য মাস্ট দুইটা জিনিস। এক, মানে টোটাল একটা পেজের বেসিক যা যা লাগে, ধরেন লোগো ডিজাইন টুকটাক, এমন না যে আপনাকে প্রফেশনাল হইতে হবে, একদম বেসিক, এটা আপনার জানতে হবে। বেসিক একটা পেজ কিভাবে সেট আপ করতে হয়, এটা আপনার জানতে হবে। বেসিক ভিডিও এডিটিং, এটা আপনার জানতে হবে। বেসিক যে জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন, যেগুলো মানুষকে টাকা দিয়ে না করাইলেও হয়, সেগুলো আমাদের স্টার্টিংয়ে জানতে হবে। এখন এগুলো আমরা কোথায় জানবো? আপনি জাস্ট ইউটিউবে সার্চ করেন, আপনার কাছে অনেক ভালো ভালো ভিডিও আসবে, যেগুলো শুধু বেসিক না, অ্যাডভান্সও অনেক কিছু আছে। আমরা সার্চ করি না, এর জন্য আমরা পাই না, আমরা খুঁজি না, এর জন্য পাই না, বাট রেডি করা আছে। সো বেসিক সব কিছু জানতে হবে। অ্যান্ড নাম্বার টু, মেটা মার্কেটিংটা আপনাকে একটু হলেও জানতে হবে। মেটা মার্কেটিংটা আপনাকে জানতে হবে এজন্য, ধরেন আপনি নিজে করলেন না, কিন্তু আপনি আরেকজনকে যে, আপনি নিজে করলেন না, বাট আপনি আরেকজনকে দিয়ে যে করাবেন, সে কি এটা প্রপারলি করছে নাকি ফাঁকি দিচ্ছে, এটা যেন আপনি ফাইন্ড আউট করতে পারেন, এর জন্য আপনার এটা অবশ্যই জানতে হবে। সো আপনার এমপ্লয়ি বা আপনার মার্কেটার কি আপনার কাজটা ঠিকঠাকভাবে করতেছে কিনা, এটা জানার জন্য আপনার মার্কেটিং স্কিলসটা মাস্ট ফর অনলাইন বিজনেস। সো এই দুইটা জিনিস মেনটেন করলে ইনশাল্লাহ আপনার বিজনেসে একটা টাইমে আস্তে আস্তে আপনি গ্রোথ আনতেই পারবেন। সো রাফা আপু, আমি আসলে আপনি এত কিছু বলতেছেন, আমার আরো শুনতে ইচ্ছা করতেছে, বুঝছেন? আমার মন চাচ্ছে আমি আরো একটু শুনি, আরো একটু শিখি। আমি অনেক কিছু শিখছি, মানে পার্সোনালি অনেক কিছু শিখছি, এবং আমার ধারণা আমাদের অডিয়েন্স অনেক কিছু শিখছে আমাদের কাছ থেকে। সো বাট সব কিছু থেকে শেষ থাকে, এন্ডিং থাকে, আমাদেরকে এন্ড করতে হবে।
অ্যান্ড আমাদের পডকাস্টটা আমরা এখানে এন্ডিং ঘোষণা দিচ্ছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য, দ্য গ্রোথ পডকাস্টে রাফার গ্রোথের গল্প শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড আমি খুবই নিজেকে লাকি মনে করছি যে আজকে আমি এমন একটা অপরচুনিটি পেয়েছি যেটা অ্যাকচুয়ালি আমি কখনো কল্পনাও করি নাই, স্বপ্নও দেখি নাই। কারণ ওই যে আই ওয়াজ এমলেস, হোপলেস অ্যান্ড কেয়ারলেস। তো এইগুলো আমার জন্য অ্যাকচুয়ালি মানে টোটালি আনএক্সপেক্টেড। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড আই ফিল সো প্রাউড অফ মাই সেলফ যে অ্যাকচুয়ালি এখন মেবি আরও ভালো কিছু হবে লাইফে ইনশাল্লাহ। অ্যান্ড অবশ্যই আপনি আমার ফেভারিট মেন্টর ছিলেন, থাকবেন। দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো ভালো এক্সপিরিয়েন্স যেন আমি শেয়ার করতে পারি আপনার সাথে অ্যান্ড অডিয়েন্সদের সাথে, যেন তাদের লাইফে এটা কাজে আসে। এখন এখানে আমি যা যা শেয়ার করছি টোটালি আমার লাইফের এক্সপিরিয়েন্স। এখন এইটা তাদের লাইফে হতেও পারে, না হতে পারে, ভালো কিছু হতে পারে, এর চেয়ে খারাপ কিছু হতে পারে, হোয়াট এভার। বাট এখানে যাই বলা হয়েছে টোটালি সব কিছুই ছিল রিয়েলিস্টিক, নাথিং স্ক্রিপ্টেড। অ্যান্ড আমি জাস্ট আমার ওপিনিয়নটা বা আমার কথাগুলো আমি জাস্ট বললাম আজকে। সো আমাদের এই পডকাস্টের মাধ্যমে আমরা বেসিক্যালি একটা স্টোরি শেয়ার করার চেষ্টা করলাম যে কিভাবে আসলে কনফিউজড একজন নারী থেকে কনফিডেন্ট একজন নারী হওয়া যায়। সো আমার ধারণা, যদিও আমরা একজন নারীকে এক্সাম্পল হিসেবে তুলে ধরছি, কারণ আমাদের আজকের অবজেক্টিভটা ছিল যে নারীও চাইলে পারে। সো আমরা যদিও নারীকে এক্সাম্পল হিসেবে তুলে ধরছি, বাট আমার ধারণা, আমি যেহেতু নিজে শিখছি, আমি নিজেও অনেকটুকু মোটিভেট হয়েছি। আপনারা যদি পুরুষেরা আমাদের এই নারীর গল্প শুনে থাকেন, আপনারাও শিখছেন, আপনারাও মোটিভেটেড হয়েছেন। স্পেশালি একটা বিজনেস আসলে ওই 5,000 টাকা থেকে, 5,000 টাকাও তো আমাদের পকেটে এমনি থাকে আসলে কম বেশি, ওই 5,000 টাকা থেকে শুরু করে একটা বিজনেসকে আসলে কীভাবে স্কেল করতে হয়, এবং বিজনেস থেকে যে টাকা আসে এটাকে উড়ানো যায় না, এই টাকাটাকে রিইনভেস্ট করতে হয়, এবং সোর্সিং আদার জিনিসপত্র, আপু কিছু স্কিল শেখার জন্য আপনাদেরকে সাজেশন দিয়েছে। তো স্কিলগুলো শিখে নেওয়া উচিত, বিকজ এই 2025-26 সালে, আমি 26 সালেও বলতেছি বিকজ এই পডকাস্টটা পাবলিশ হতে হইতে অলমোস্ট 26 সাল চলে আসবে। সো 2025-26 সালের এই সময়টাতে আপনি যদি একটা অনলাইন বিজনেস করতে চান, ডেফিনেটলি আপনার অনলাইনের এই বেসিক জিনিসগুলো জানা থাকা উচিত, এবং এটার জন্য আপনি ইউটিউব, ChatGPT এখন আপনাকে অনেক বেশি হেল্প করবে, আপনি এদের হেল্প নিতে পারেন। সো আমরা আমাদের দ্য গ্রোথ পডকাস্টের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে, যেখানে আমি আবার আরেকটা গ্রোথের গল্প নিয়ে চলে আসবো এবং আপনাকে শেখানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।